অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আবারও কেঁদে উঠল প্রিসিলা। দু হাতে চুল আঁকড়ে ধরে পাগলের মতো কাঁদছে সে। এবার নিশ্চয়ই অসুস্থ হয়ে ইয়াসকে নতুন কোনো ঝামেলায় ফেলে তবেই ক্ষান্ত হবে মেয়েটা। ইয়াসের তো মাঝে মধ্যে মনে হয় এই মেয়ের জন্মই হয়েছে তাকে বিরক্ত করার জন্য। আগের সব ঘটনা ভাবতে ভাবতেই চোয়ালের পেশি শক্ত হয়ে গেল তার। মেয়েটার দিকে রক্তিম চোখে তাকিয়ে রুক্ষস্বরে বাক্য ছুড়ল তৎক্ষণাৎ, জাস্ট স্টপ দ্য ফাকিং ক্রাইং প্রিসি। আমি কাঁদলে তোমার সমস্যা কোথায়? সমান তালে চেঁচিয়ে উঠল প্রিসিলা। ইয়াস এগিয়ে এসে ওর নাজুক চোয়ালখানি শক্ত হাতে চেপে ধরে বলল, বিকজ আই হেট ইট। এক ঝটকায় ইয়াসকে দূরে সরানোর চেষ্টা করল প্রিসিলা, কিন্তু পারল না। বিপরীতে আরও দৃঢ় হল হাতের বাঁধন। অসহনীয় ব্যথায় চোখের কোটর টলমল করে উঠল মেয়েটার। ব্যথাক্লিষ্ট গলায় আওড়াল, এতটা হেট না করলেও তো পারো। যখনই মনে পড়ল এই মেয়েটাকে আজ নিভান স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে শান্ত দৃষ্টি অগ্নিস্ফুলিঙ্গের মতোই জ্বলে উঠল ইয়াসের। প্রিসিলার টলমলে ব্যথাতোর দৃষ্টি দেখেও দেখল না সে। ফিরে গেল নিজের কঠিন সত্তায়। দাঁতে দাঁত পিষে বলল, তোকে আমি এতটা অপছন্দ কেন করি জানিস? বিকজ অফ ইয়োর ডিসগাস্টিং ব্লু আইজ। কথাটা বলেই মেয়েটাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল সে। প্রিসিলা আর কথা বাড়াল না। চুপচাপ উঠে দাঁড়িয়ে উত্তাল সমুদ্রের অভিমুখে হেঁটে যেতে যেতে বিড়বিড়াল, এটাই তোমার আমার ভবিতব্য ইয়াস। ইটস ডেস্টিনড টু হ্যাভ আ স্যাড এন্ডিং। বিপরীতে দাপুটে কণ্ঠ খাদে নামিয়ে স্বগতোক্তি করল ইয়াস, আ স্যাড এন্ডিং ইজ অ্যাকচুয়ালি নট অ্যান এন্ড, ইটস অ্যান ইনফাইনাইট লাভ ওয়ার। বিভ্রমে ডুবে কথাগুলো বলতে বলতে আচানক সংবিত ফিরতেই সামনে তাকালো ইয়াস। যতদূর চোখ যায় কেবল উত্তাল জলরাশি। দৃষ্টিসীমানার কোথাও প্রিসিলা নেই। সহসা গা ঝেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়াল সে। ঝোড়ো হাওয়ার বেগে সমুদ্রের দিকে ছুটে যেতে যেতে আনমনেই বলে উঠল, বাট দিস টাইম আই উইল ডেফিনেটলি চেঞ্জ দ্য ডেস্টিনি। দিবালকের অন্তিম লগ্ন আসন্ন। বালুচরে ঘেরা একচ্ছত্র দ্বীপটা ধীরে ধীরে আঁধারে মুড়িয়ে যাচ্ছে। চারিদিকের বনবনানির গায়ে তখনও শরতের হিমেল হাওয়া লেগে আছে। আকাশ জুড়ে ডানা ঝাপটাচ্ছে নীরে ফেরা ক্লান্ত চিল। আগুন রাঙা সূর্যের শেষ প্রলেপটুকু লাল হলুদ বেগুনি হয়ে মিলিয়ে গেছে দিগন্তে। সেই সন্ধ্যার ফিঁকে বাদামি আলোয় হঠাৎ করেই সাগরের ঢেউয়ের দোলায় শূন্যে ভেসে উঠল দুটো অবয়ব। দেখলে মনে হয় লম্বা চওড়া প্রশস্ত দেহের অধিকারী এক যুবক অতি সন্তর্পণে বুকে জড়িয়ে রেখেছে তার একমাত্র প্রেয়সীকে। কিন্তু আদেও কি মেয়েটা তার প্রেয়সী? পরবর্তী ঢেউটা একেবারে তীরে ভাসিয়ে আনল ওদের। ইয়াসের বাহুমধ্যে পাখির পালকের মতোই লেপ্টে আছে প্রিসিলার জলে ভেজা নারী দেহখানি। চেতনাহীন বিমর্ষ মুখটা যেন জলজল করছে সন্ধ্যার ক্ষীণ আলোয়। সেদিকে তাকাতেই চাপা একটা উদ্বেগ ঘেলে গেল ইয়াসের চোখের কারায়। জলরাশি কেটে কেটে তীরের দিকে এগিয়ে যেতে যেতে ডাকল ও প্রিসিলাকে, প্রিসি, আই ওকে? সাড়া দিল না প্রিসিলা। রমণীর চেতনাহীন নিস্তব্ধতায় বুকের ভেতর প্রস্তরাঘাতের ন্যায় অদ্ভুত এক চাপ অনুভব করল ইয়াস। হাত বাড়িয়ে ওর চিবুকে আলতো ঝাঁকি দিয়ে ডেকে উঠল আবারও, এই প্রিসি, প্রিসি, শুনছিস? প্রিসিলা, তুই তো সাঁতার জানিস না, তাহলে কেন ঝাঁপ দিলি এভাবে? কি হতো যদি আমি তোকে খুঁজে না পেতাম? এত সাহস কেন তোর, বল আমায়। না, সাড়া নেই। বুকের ভেতরে ছাই চাপা উদ্বেগটা এতক্ষণে সর্বত্র ছড়িয়েছে। ফলস্বরূপ ব্যতিব্যস্ত হয়ে উঠল ইয়াস। কোল থেকে নামালো না মেয়েটাকে, উল্টো বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে অস্থির হয়ে বলতে লাগল, তুই সাঁতার জানিস না, তাহলে ঝাঁপ কেন দিলি এভাবে? ইজ ইট ফান টু ইউ? কি হতো যদি আমি তোকে খুঁজে না পেতাম? এত সাহস কেন তোর, বল আমায়। না, এত রাগ ডাকের পরেও সাড়া মিলল না প্রিসিলার। মেয়েটার এহেন নির্লিপ্তকায় দিশেহারা হয়ে পড়ল ইয়াস। জীবনে প্রথমবারের মতো তার মুখ থেকে নিঃসৃত হল গভীর এক বাক্য, আমি কি তোর সাথে একটু বেশিই খারাপ করি? অ্যাম আই রিয়েলি দ্যাট রুড টু ইউ? অতঃপর নৈশব্দ। বিষণ্ণ সন্ধ্যায় ভর করে আসা এই শ্বাসরুদ্ধকর নৈশব্দটুকু ক্রমশ অসহনীয় ঠেকল ইয়াসের নিকট। সহসা দিগ্বিদ শূন্য হয়ে মুখ বাড়িয়ে দিল সিপিআর দেওয়ার উদ্দেশ্যে। প্রিসিলার মুখের অনেকটা কাছে নেমে আসলো তার মুখ। ঠোঁট কাঁপছে, সাথে বুকও। হঠাৎ করেই হৃৎস্পন্দন গতি হারালো যেন। এই ঠোঁটে আগেও চুমু দিয়েছে ইয়াস। চুমু নয়, এক প্রকার চিনে খেয়েছে বলা চলে। কই তখন তো হয়নি এমন। তাহলে আজকের এই অতি সাধারণ একটা ব্যাপারেও কিসের এত শিহরণ? কেনই বা এত দ্বিধাগ্রস্ততা?
মস্তিষ্কে জুড়ে সহস্র সহস্র প্রশ্নের সমাগম। তবুও ব্যাপারটাকে অতি সাধারণ একটি প্রাথমিক চিকিৎসা ভেবে প্রশ্নগুলোকে নিদারুণ উপেক্ষা করে গেল ইয়াশ। দূরত্বের শেষ সীমানাটুকু ঘুচিয়ে ঠোঁটে ঠোঁট রাখতেই ঠিক সেই মুহূর্তে ইয়াশকে হতবাক করে দিয়ে প্রত্যুষের সোনারঙা সূর্যের মতোই খিলখিল করে হেসে উঠল প্রিসিলা। রমণীর স্বতঃস্ফূর্ত হাসির আওয়াজে যেন শুনশান দ্বীপের মাঝে এক সুখের কাঁপন তুলে দিল। চোখ দুটো তখনও খুঁজে আছে। ওরা অতি উদ্বিগ্নতার মাঝে মেয়েটাকে হঠাৎ হাসতে দেখে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ইয়াশ। ভারী বিপন্ন দেখালো তাকে। নিজেকে মনে হলো বোকা এক প্রাণী। প্রিসিলা তখন জিতে যাওয়ার অনাবিল আনন্দে হেসে কুটি কুটি হাসতে হাসতে নিজস্ব কায়দায় বাক্য ছুড়ল দোষ্টি মেয়েটা। তুমি তো দেখছি আমাকে নিয়ে খুব সিরিয়াস। একেবারে পাবুল পাড়া হয়ে যাচ্ছিলে। মরে গেলে কি করতে? প্রিসিলার ওই কৌতুক হাসির আওয়াজে কান দুটো ঝাঁ ঝাঁ করে উঠল ইয়াশের। ধীরে ধীরে চেহারা থেকে উদ্বেগটুকু সরে যেতেই চোখ মুখ রাগে লাল হয়ে গেল তার। থমথমে আগুন দৃষ্টি দিয়ে তাকালো প্রিসিলার দিকে। একটু অপ্রতিভ হয়ে পড়ল প্রিসিলা। ইয়াশের দিকে চেয়ে হাসি থামিয়ে তৎক্ষণাৎ শুষ্ক ঢোক গিলল সে। ঠুট নাড়িয়ে কিছু বলবে তার সময়টুকু আর দিল না ইয়াশ। মেয়েটাকে বাহু থেকে নামিয়ে তুচ্ছ কোনো জিনিসের মতোই সজোরে ছুঁড়ে ফেলল বালির বুকে। হঠাৎ করে পড়ে যাওয়ায় হাতে পায়ে প্রচণ্ড ব্যথা পেল প্রিসিলা। মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো চাপা আর্তনাদ, আহ মাম্মা। তারপর আর ইয়াশের কোনো সাড়া শব্দ নেই। টু শব্দটিও করল না সে, আর না তো কোনো পূর্বাভাস দিল প্রিসিলাকে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তখনই চলে গেল দ্বীপ ছেড়ে। ওদিকে কোনো মতে নিজেকে সামলে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে পেছনে ঘুরতেই অন্তরাত্মা কেঁপে উঠল প্রিসিলার। ও বোধহয় স্বপ্নেও ভাবেনি ইয়াশ কখনো ওকে এভাবে একাকী দ্বীপের মাঝে ফেলে সত্যি সত্যি চলে যাবে। আদতে সেটাই করল ইয়াশ। রাগের মাথায় সে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আবারও প্রমাণ দিল প্রিসিলাকে। বোটটা তখন মাঝ সমুদ্রে। প্রস্তরীভূত হয়ে সেদিকেই তাকিয়ে রইল প্রিসিলা। এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে জ্বলছে তার দুটো চোখ। তবুও ঘুরে তাকালো না ইয়াশ। নীলাভ হতাহত চাহনি ক্রমশ টলমল করে উঠল মেয়েটার। বুকের মাঝে তীব্র অভিমান নিয়ে কাতর গলায় আওড়ালো মেয়েটা, আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি? ততক্ষণে দৃষ্টি সীমানার আড়াল হয়ে গেল ছোট্ট সাদা জানকি। এবারে পুরোপুরি বাকরুদ্ধ প্রিসিলা। এলোমেলো চিন্তারা সব ভয়ঙ্কর দানবের মতোই গিলে খাচ্ছে ওর মস্তিষ্ক। কান্নার একটা শক্ত ডেলা গলার কাছে আটকে আছে পাথরের মতোই। আর কোনো কথা বলতে পারল না মেয়েটা। বজ্রাহতের ন্যায় দাঁড়িয়ে কেবল দেখল ওই হৃদয়হীন পাষাণ ছেলেটার চলে যাওয়া। সন্ধ্যা উতরে গেছে। ফিকে গধূলির বুকে ধূসর আধার মেখে গড়িয়েছে মাঝরাত। রাতটা একটু গাঢ় হতেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে শহরের বুকে। দাপুটে বাতাসের সঙ্গে দোষ্টি বালিকার মতো ঝাঁপিয়ে পড়া বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে ঘরদুয়ার। শ্বেত পাথরের টকটকে মেঝেতে জল জমতে শুরু করেছে। নিঝুম জলদি পায়ে এগিয়ে গিয়ে জানালার কপাট লাগালো। তাড়াহুড়ো করে দক্ষিণ দিকের ট্রান্সপ্যারেন্ট জানালাটা লাগাতে গিয়ে তার অবচেতন চোখ দুটো হঠাৎ আটকে গেল বৃষ্টিস্নাত ওই লনের শেষ মাথায়। সোডিয়ামের নিয়ন আলোয় সেখানে এক নারী অবয়ব স্পষ্ট দৃশ্যমান। কিন্তু কে এভাবে ঝুম বর্ষায় লনের মাঝে দাঁড়িয়ে বৃষ্টিবিলাস করছে? প্রশ্নটা মাথায় আসতেই আরেকটু ভালোভাবে লক্ষ্য করল নিঝুমা। মেরুন রঙের দামি ভেলভেট কাপড়ের ফ্রকটা আগেও দেখেছে কোথাও, সাথে আবার ব্ল্যাক স্টিলেটোর নামি দামি হাই হিল। একটু ভাবতেই গোছানো কপাল ধীরে ধীরে সোজা হয়ে গেল নিঝুমার। মনে পড়ল আজ সকালেই তো নিভানের সঙ্গে দুপুরের দাওয়াতে এসেছিল এই রাশন মেয়েটি, সঙ্গে ইয়াশও তো ছিল। প্রিসিলাকে চেনার পর আর এক মুহূর্তও অপেক্ষা করল না নিঝুমা। জলদি পায়ে ছুটে গেল নিচের দিকে। নিভান এখনও বাড়িতে ফেরেনি। বৃষ্টির মাঝে রেস্টুরেন্টে আটকা পড়ে আছে বোধহয়। সহসা ছাতা ধরে একাই বাইরে নেমে এলো নিঝুমা। লন পেরিয়ে কিছুটা এগোতেই মুখোমুখি হলো প্রিসিলার। ঠান্ডায় কাবু হয়ে রীতিমতো কাঁপছে মেয়েটা। পেলব ফর্সা ত্বক ধারণ করেছে নীল বর্ণ। দুহাত আড়াআড়ি করে বুকের ওপর রেখে কোনো মতে নিজেকে সামলে রেখেছে সে। প্রিসিলার এহেন নাজেহাল অবস্থা দেখে হতচকিত হল নিঝুমা। তৎক্ষণাৎ ধ্বনিত হল তার বিচলিত কণ্ঠস্বর, প্রিসিলা, বাচ্চা আমার, কি হয়েছে? এখানে বৃষ্টির মাঝে একা একা দাঁড়িয়ে আছো যে? প্রিসিলা জবাব দেয় না। কাতর দৃষ্টে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শুধু নিঝুমার পানে। লোকালয়হীন অচেনা ওই দ্বীপ ছেড়ে কিভাবে যে এতদূর এসেছে সে এক বিস্ময়, যেই বিস্ময়ের ঘোর থেকে স্বয়ং প্রিসিলাও বের হতে পারেনি এতক্ষণে। মেয়েটাকে অমন বোবার মতো চেয়ে থাকতে দেখে আবারও উদ্বিগ্ন হয়ে উঠল নিঝুমা। কানে পৌঁছল তার চিন্তিত কণ্ঠস্বর, ভিজে একেবারে চুপচুপে হয়ে আছো, ঠকঠক করে কাঁপছ, এভাবে কেউ ভেজে?
ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? নিঝুমের এই মমতা মাখা বাক্যে প্রিসিলার হৃদয় দ্রবীভূত হয়। পৃথিবীর বিপরীত গোলার্ধে থাকা অন্য এক মহাদেশে থাকা মায়ের জন্য মন কেমন করে তার। আপনজনের শূন্যতায় হু হু করে ওঠে অন্তর। চারিদিকে আলোড়ন তোলা ঝুম বৃষ্টির মাঝেও ওর চোখ বেয়ে গড়িয়ে যায় এক ফোঁটা তপ্ত নোনা জল। 22 ভাগ্যিস ওই পরিত্যক্ত ক্যাফেটারিয়াটার মাঝে একটা ওয়াকিটকি ছিল। শুধু ওয়াকিটকি নয়, জীবন রক্ষাকারী আরও অনেক সরঞ্জামই ছিল সেখানে। নিশ্চয়ই কোনো সমুদ্রপ্রেমী নাবিকের কাজ। সে যাই হোক, প্রিসিলা মূলত ওয়াকিটকির সাহায্যে কাছাকাছি একটা জেলে নৌকার হদিশ পেয়েছিল। তারাই ফেরার পথে সুরক্ষিত অবস্থায় তীরে নিয়ে আসে ওকে। তীরে আসার পরে ইয়াশকে আর খুঁজতে ইচ্ছে হয়নি প্রিসিলার। বুক ভরা অভিমান আর সামান্য একটু নিভু নিভু আকাঙ্ক্ষা নিয়ে মেয়েটা চলে আসে নিবানদের বাড়িতে। কিন্তু এখানে এসে কি বলবে, কিভাবেই বা জাহির করবে নিজেকে? নিঝুম আন্টি কি ভাববেন? এমন হাজারটা প্রশ্নের মুখোমুখি হয়ে ভেতরে ঢোকার আর সাহস হয়নি। হাজার হোক, নিবান তোর খুব বেশি পরিচিত নয়। যদি অন্য কোনো কিছু ভেবে ফেলে? মানসিক দ্বিধাদ্বন্দ্বে পর্যদস্ত হয়ে মাঝপথেই স্তম্ভিত হয়ে রইল প্রিসিলার পা দুটো। ভাবনাতে চাপা পড়ে গেল কিছু সময়। হঠাৎ নিঝুমের ডাকে সংবিদ ফিরে পেল মেয়েটা। কি ভাবছ এত? এতক্ষণে আলতোভাবে ঠোঁট নাড়ালো প্রিসিলা। ধ্বনি হলো মৃদু কণ্ঠস্বর। ফোনটা মাহিন আঙ্কেলের বাড়িতে ফেলে এসেছি। আমি কি একটু হেল্প পেতে পারি আন্টি? প্রিসিলার কথা শুনে খানিকটা ব্যথিত হলো নিঝুমা। আক্ষেপের গলায় শুধালো, আমাদের আপন ভাবতে পারোনি তাই না? না মানে, কিছু বলতে গিয়েও থমকে গেল প্রিসিলা। কুশল বিনিময়ে দুর্বল হওয়ায় বুঝতে পারল না ভুলটা কোথায়। নিঝুম অবশ্য সময় দিল না বুঝে ওঠার। তার আগেই হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে। নিঝুম যেহেতু টি শার্ট পরে না, তাই নিভানের একটা ওভারসাইজড টি শার্ট পরতে দেওয়া হলো প্রিসিলাকে। ফ্রেশ হয়ে বাইরে আসার পর খুব যত্ন করে ওর হাঁটু সম সোনালি চুলগুলো মুছিয়ে দিল নিঝুমা। হাতের কাজ অব্যাহত রেখে জিজ্ঞেস করল, এখন একটু ভালো লাগছে প্রিসিলা? নির্বিকারে মাথা নাড়ালো প্রিসিলা। বিপরীতে মোমের পুতুলের মতো মেয়েটার কোমল চিবুকে হাত রাখল নিঝুমা। মেয়েটা মুখ তুলে চাইলে ওকে চোখ ভরে দেখল সে। দেখতে গিয়ে তার বুক চিরে বেরিয়ে এলো এক চিলটে ফাঁকা দীর্ঘশ্বাস। বহু পুরনো একটা ব্যথা চিনচিন করে উঠল বুকের বাম পাশে। মুখে বলল, তোমার মুখটা আমার ভীষণ চেনা। প্রিসিলা অবাক হলো, বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আগেও দেখেছেন কোথাও? তোমাকে দেখিনি, তবে তোমার মতোই একজনকে দেখেছি বহু বছর আগে। কিন্তু কাকে? মুহূর্তেই অপ্রীতিকর একটা নৈশব্দ ঘিরে ধরল ওদের। বাইরে তখনও অঝোর ধারার বর্ষণ। বিজলির নীলাভ আলোয় ক্ষণে ক্ষণে ঝলকে উঠছে চারিপাশ। আর কোনো প্রত্যুত্তর করল না নিঝুমা। জীবন তো চলেই গেল, শুধু শুধু পুরনো ক্ষত উজ্জীবিত করে লাভটা কোথায়? তাই প্রসঙ্গ পাল্টে অপ্রতিভ হয়ে বলল, তুমি তো ফোন করতে চেয়েছিলে তাই না? এবারও সামান্য মাথা নাড়ালো প্রিসিলা। মেয়েটা যে কোনো কারণে বিষণ্ণ হয়ে আছে তার বুঝতে বাকি নেই নিঝুলের। তাই একটু খুঁটিয়ে জিজ্ঞেস করল, তোমার কি কোনো কারণে মন খারাপ প্রিসিলা? তুমি তো ইয়াসের সাথে গিয়েছিলে, তাহলে ওভাবে বৃষ্টিতে ভিজছিলে কেন একা একা? নিঝুমের একাধারে করা প্রশ্নের একটা উত্তরও দিল না প্রিসিলা। তার এই মৌনতা লক্ষ্য করে সংযত হল নিঝুমা। আগ দাঁড়িয়ে আর ঘাটালো না মেয়েটা। চুপচাপ উঠে দাঁড়িয়ে কোমল গলায় বলল, টেবিলে খাবার দিয়েছি, খাবে? এসো। তারপর ফোন নিয়ে রুমে এসে মন শান্ত করে কথা বলো কেমন? কথা কটা বলে চলেই যাচ্ছিল নিঝুমা। তখনই ফের পেছন থেকে ডেকে উঠল প্রিসিলা। রমণী ঘাড় ঘোরালে একটা মিষ্টি হাসি উপহার দিল মেয়েটা। সপ্রশংসে গলায় বলল, আপনি খুব ভালো আন্টি, ঠিক মায়ের মতো। আমি তো মাই বোকামে। নাজুক মিহিস্বরে কথাটা বলে দ্রুত প্রস্থান করল মানবী। বিপরীতে স্বস্তির নিঃশ্বাস ফেলে চুপচাপ বিছানায় গা এলিয়ে দিল প্রিসিলা। অনেকবার কল করেও রোহানকে ফোনে পাওয়া গেল না। নেটওয়ার্কের বাইরে আছে বোধহয় বান্দা, যার দরুন মনটা আরও বিষিয়ে উঠেছে প্রিসিলার। শরীরটাও ভালো নেই, ম্যাজ ম্যাজ করছে ভীষণ। বহুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম নামল না চোখের পাতায়। সহসা বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। জলে ভেজা আর্দ্র মেঝেতে পা রাখতেই সমুদ্রাগত দমকা হাওয়া এসে এলোমেলো করে দিয়ে গেল প্রিসিলাকে। রেলিংয়ের পাশে গোলাকৃতির একটা কফি টেবিল আর দুটো চেয়ার রয়েছে। প্রিসিলা এগিয়ে গিয়ে পা তুলে বসল সেখানটায়। তারপর আবারও হাঁটুতে মাথা ঠেকিয়ে চোখ রাখল নিস্তব্ধ প্রহেলিকায়। চোখ দুটো শূন্যে স্থির, অথচ মস্তিষ্ক জুড়ে ঘন কুয়াশার মতো বিচরণ করছে একজন। ওই নিষ্প্রাণ শূন্য চোখ, ঘন পাপড়ি আবৃত ধূসর বাদামি চোখ, পিয়ার্সড করানো রক্তিম বাদামি ঠোঁট আর অধরতলার ওই কুচকুচে কালো তিল। তার প্রতিটি পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুধু ঘুরপাক খাচ্ছে মানসপটে। ছেলেটার কথা ভাবতে গেলেই সূক্ষ্ম একটা অভিমান এসে ভার করে তুলছে অন্তর। সচরাচর এমনটা হয় না।
প্রিসিলা কখনোই অভিমান করে পিছিয়ে আসে না, উল্টো ইয়াশকে নাস্তানাবুদ করার জন্য উঠে পড়ে লাগে সবসময়। কিন্তু আজকে দ্বীপে বসে ইয়াশের ড্যাড মমের আত্মকাহিনী শোনার পর থেকে বেশ অদ্ভুতভাবেই পাল্টে গেছে মন। বুকের ভেতর অনুভূতির ঢেউ ভাঙছে ক্রমান্বয়ে। বেপরোয়া ছন্ন ছাড়া ওই একরক্ষা ছেলেটার জন্য অযথাই হৃদয় পুড়ছে ইয়াশের। কেমন যেন খাঁ খাঁ করছে অন্তর। বুকের ভেতর জেকে বসেছে তীব্র এক অভিমান। মন বলছে তাকে নিয়ে সারাক্ষণ ভাবতে, অথচ মস্তিষ্কটা আত্মবিশ্বাসের ভারে হিমালয়ের মতোই নিটল। প্রিসিলার ভালো লাগে না এই দোটানা। বারবার অস্থির হয়ে ওঠে হৃদয়টা। জানতে ইচ্ছে করে ইয়াশ কোথায়, এই ঝড় বৃষ্টির মধ্যে কি করছে সে। প্রিসিলার কথা কি একবারও মনে পড়েনি তার? আচ্ছা, ইয়াশ কি এরিসের মতোই উন্মাদ হয়ে ভালোবাসতে পারে? আদৌ বাসবে কোনোদিন কাউকে? ইয়াশ ইউভানের ভালোবাসাটা আসলে কেমন? ওর করা আদরগুলোই বা কেমন? অনেক বেশি ডমিনেন্ট নাকি নমনীয়? নিজের অযাচিত মনের ভাবনায় নিজেই এবার লজ্জায় রাঙা হয়ে উঠল প্রিসিলা। কদিন আগেও যে ইয়াশের প্রতি ছিল তার তীব্র বিতৃষ্ণা, তাকে নিয়ে আজ কি সব ভাবছে। ছি, আমার এত কেন ভালো লাগছে ওকে? অনমনেই প্রশ্নটা করল নিজেকে নিজে। পর মুহূর্তেই বিভ্রম কেটে যেতেই ঠোঁট কামড়ে দ্রুত চোখ খিচে বন্ধ করে ফেলল মেয়েটা। ঠোঁট নাড়িয়ে ক্রমাগত আবৃত্ত করতে লাগল, ইয়াশ মোটেই সুদর্শন নয়, ও একটা হনুমান। হনুমান, হনুমান, কে হনুমান? একান্ত নীরবতার মাঝে গমগমে পুরুষালী কণ্ঠের দাপটে হঠাৎ চেয়ারে বসেই লাফিয়ে উঠল প্রিসিলা। আচানক চোখ খুলে দেখতে পেল ওর সামনে নিবান দাঁড়িয়ে। ঠোঁট প্রশস্ত করে ঝিলমিল হাসছে ছেলেটা। আড়ষ্ট হল প্রিসিলা। ওকে এমন অপ্রস্তুত হতে দেখে তড়িঘড়ি করে এগিয়ে এলো নিবান। উদ্গ্রীব হয়ে জানতে চাইল, হেই, ঠিক আছো তুমি? ঠিক আছি, জোরপূর্বক হাসল প্রিসিলা। বিপরীতে নিবান জানালো, বাড়িতে আসার পরে আম্মু বলল তুমি এসেছো, তাই সোজা দেখা করতে চলে এলাম। এবারও মুখে কিছু বলল না প্রিসিলা, হাসল একটু নীরবে। অজ্ঞাত নিবান কোনো কিছু না জেনেই বলে উঠল, বাই দ্য ওয়ে, তোমার ওই বদমেজাজি কাজিনটা কোথায়? হি ইজ লিটারালি ক্রেজি, ইউনো। ও আশেপাশে থাকলে তোমার দিকে তাকাতেও ভয় করে আমার, নয়তো এমনভাবে চোখ ফেলে যেন এক্ষুনি গিলে খাবে আমায়। একাই বকবক করছে নিবান। প্রিসিলার কোনরূপ আগ্রহ নেই ওর কথায়। মেয়েটা শুধু হু হা করে উত্তর দিচ্ছে, কিংবা কোনো না কোনো বাহানায় এড়িয়ে যাচ্ছে প্রসঙ্গ। নিবান জানে প্রিসিলার মুড ঠিক নেই। এ ঘরে আসার আগেই নিঝুম সতর্ক করে দিয়েছে ওকে। তাই সব কথা সাইডে সরিয়ে রেখে আরেকটা চেয়ার টেনে মেয়েটার মুখোমুখি হয়ে বসল নিবান। নিরুত্তপ স্বরে প্রশ্ন করল, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট প্রিসিলা? একটু। বড্ড অমনোযোগী শোনালো প্রিসিলার কণ্ঠস্বর। বিপরীতে কথার মধ্যে আগ্রহ ধরে রাখার চেষ্টা করল নিবান। বলল, যখন আমাদের মুড অফ থাকে তখন আমাদের সেটাই করা উচিত যা আমরা করতে ভালোবাসি। আরও সহজ ভাষায় বলতে গেলে কমফর্ট ফিল করি। প্রিসিলা এবার সত্যিই মনোযোগী হলো। আগ্রহ নিয়ে প্রশ্ন করল, আর ইউ শিওর? 100%। এবার একটু ভেবে বলো তো, কি করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? সময় নিল না প্রিসিলা, চটজলদি উত্তর দিল, স্কেচ করতে আমার ভীষণ ভালো লাগে। প্রিসিলার বলতে দেরি হলো, ওর সামনে পেন্সিল আর বোর্ড পেপার রেডি করে দিতে দেরি হলো না নিবানের। তারই কাণ্ডে রীতিমতো হতবিভল প্রিসিলা। নিবান গ্রাহ্য করল না সেসব। সোজা ওর সামনে বসে বলল, আমি চাই তুমি আমার জন্য একটা পোর্ট্রেট স্কেচ করো। নিবানের কথা শুনে একটু অপ্রতিভ হলো প্রিসিলা। লজ্জা মিশ্রিত হাসি হেসে বলল, না মানে আমি এতটাও প্রফেশনাল নই, তুমি যেটা করবে আমার জন্য সেটাই বেস্ট। বলেই হাসি মুখে ওকে ধাতস্থ করল নিবান। অগত্যায় পেন্সিলের এলোমেলো ঘর্ষণ আর তীক্ষ্ণ আঁচড়ে অজ্ঞাত এক পুরুষালী অবয়বকে ধীরে ধীরে কাগজের গায়ে ফুটিয়ে তুলতে আরম্ভ করল প্রিসিলা। পরবর্তী মুহূর্তগুলো পেরিয়ে গেল নৈঃশব্দে। ঘণ্টাখানেক পরে হুট করেই থমকে গেল প্রিসিলার হাত। বন্ধ হয়ে গেল ঘর্ষণের আওয়াজ। পেন্সিলটা যেন কাগজ ফুটো হয়ে ঢুকে যাবে এক্ষুনি, সেভাবেই স্থির হয়ে রইল এক জায়গায়। নিজের করা স্কেচ দেখে নিজেই স্তব্ধ হয়ে আছে মেয়েটা। অবিশ্বাস্য দৃষ্টি তার পেন্সিলের আঁচড়ে ফুটে ওঠা ওই পুরুষালী অবয়বটিতে, যেন চাইলেও চোখ ফেরাতে পারছে না কিছুতেই। প্রিসিলাকে অকস্মাৎ এহেন স্থবির হয়ে চেয়ে থাকতে কপাল গোচালো নিবান। জোহরি গলায় প্রশ্ন করল, ইজ ইট ডান? প্রিসিলা কোনো জবাব দিল না, যেন শুনতে পায়নি কথাটা। তেমনভাবেই বসে রইল নির্বিকারে। এবারে নিজেই উঠে এলো নিবান। পিছন থেকে সামান্য ঝুঁকে স্কেচ কাগজটাকে নিবিড় দৃষ্টে পরখ করে বলল, আর ইউ শিওর এটা আমি? নিবানের প্রশ্নটা কর্ণগোচর হতেই বিভ্রম থেকে ছিটকে বেরিয়ে এলো প্রিসিলা। পাশ ফিরে উদ্বেগহীন গলায় উল্টো প্রশ্ন করল, এটা আপনি নন? চুপচাপ না সূচক মাথা নাড়ালো নিবান। তাহলে কে এটা? এবেলায় আবারও প্রিসিলার দিকে ঝুঁকল নিবান। স্কেচে থাকা উন্নত নাসারন্ধ্র আর তীক্ষ্ণ শীতল দৃষ্টির পুরুষালী অবয়বটিকে পর্যবেক্ষণ করে বলল, ডু ইউ থিঙ্ক মাই আইজ লুক লাইক দিস? আমি কখনোই এতটা ভয়ঙ্করভাবে তাকাই না। 24-এর বিপরীতে কোনো কিছু না বলেই প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে রইল প্রিসিলা। নিভান আবারও বলে উঠল, পিয়ার্সিং তো দূরের কথা, আমি কখনো আমার ঠোঁটে একটা আঁচড়ও কাটেনি। আর তুমি যাকে এঁকেছ
তার ঠোঁটে দুটো পিয়ার্সড। ইজন্ট ইট উইয়ার্ড? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল নিভান। তারপর চট করেই কি ভেবে যেন দৃষ্টি জ্বলে উঠল তার। পাশ ফিরে উৎসুক কণ্ঠে জানালো, এটা তো ইয়াশ, তোমার কাজিন। নিভানের কথা শুনে প্রিসিলা নিজেও বুঝি চমকে উঠল। মন দিয়ে তাকালো ছবিটার দিকে। নিজের হাতে আঁকা ওই তীক্ষ্ণ ধারালো মুখাবয়বটা দেখতে দেখতেই ধীরে ধীরে দৃষ্টি শীতল হয়ে উঠল তার। যেন এটাই হওয়ার ছিল। ইয়াশের এই মাত্রাতিরিক্ত সুদর্শন মুখটাকে পেন্সিলের আঁচড়ে ফুটিয়ে তোলা ওর জন্য একেবারে অত্যাবশ্যক হয়ে পড়েছিল। বৃষ্টি থেমে গিয়েছে অনেক আগেই। বাইরে তখন দাপিয়ে বেড়াচ্ছে উথাল পাথাল পাগলাটে হাওয়া। বাইরের নিশ্ছিদ্র অন্ধকারে চোখ পড়তেই এক দফা ঝাপটা হাওয়া হুড়মুড়িয়ে প্রবেশ করল ভেতরে। উড়িয়ে দিল প্রিসিলার লম্বা ঘন চুল, কাঁপন তুলল শরীরে। তখনও নীরবে তাকিয়ে দেখল অহংকারী ছেলেটার মুখ। আলতো করে হাত বোলালো তাতে। তারপর কি ভেবে যেন নিভানের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলে উঠল, আম রিয়েলি সরি নিভান। সরি কেন বলছো? আপনাকে এতটা হতাশ করার জন্য। আবারও সামনের চেয়ার টেনে বসল নিভান। প্রিসিলার কোমল বিমর্ষ মুখটাকে দেখে তার হৃদয়ে অকারণ এক তোলপাড় শুরু হলো। তার চেয়েও বেশি কষ্ট হলো নিজের জায়গায় অন্য কারোর মুখ দেখতে পেয়ে। এটা নিশ্চয়ই অনুভূতি প্রকাশের পূর্বলগ্নের এক নীরব প্রত্যাখ্যান। অথচ মুখে বলল, আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম যা করতে সবচেয়ে বেশি ভালোবাসো সেটাই করো। আই থিঙ্ক তুমি তোমার কাজিনের স্কেচ এর আগেও অনেকবার করেছ, তাই এতটা পারফেক্টলি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছ। নিভানের কথা শুনে হাতে থাকা স্কেচটার দিকে ফের দৃষ্টি চলে গেল প্রিসিলার। আভিজাত্যে মোড়ানো ধারালো ওই মুখটাকে আরেক দফা পরখ করতে করতেই আনমনা হয়ে বাক্য ছুড়ল মেয়েটা, কই না তো, আমি তো আগে কখনো ইয়াশকে আঁকিনি, কোনোদিন চেষ্টাও করিনি ওর ছবি আঁকার। বিপরীতে হতাশ নিঃশ্বাস ফেলল নিভান। মেয়েটা নিশ্চয়ই চরম পর্যায়ের বিষণ্ণতায় ভুগছে, সেই ভেবেই আজ রাতের মতো গল্পের রীতি টানল সে। সম্মোহিত গলায় বলল, অনেক রাত হয়েছে, এখন ঘুমোতে যাও। আই থিঙ্ক ইউল ফিল ফ্রেশ ইফ ইউ গেট আ লিটল স্লিপ। দরজার নব ঘোরানোর মৃদু ক্যাচ ক্যাচ আওয়াজে খুব ভোরেই ঘুম ছুটে গেল প্রিসিলার। এখনও আলো ফোটেনি সূর্যের। কোনো রকম একটু লাল হয়েছে পূবের আকাশ। পৃথিবী ডুবে আছে গুমোট এক আবছা ধোঁয়াটে কুয়াশায়। এমন মুহূর্তে কেউ দরজায় এসে দাঁড়িয়েছে, তার মানে জরুরি কোনো তলব। তাই জলদি করে বিছানা ছাড়ল প্রিসিলা। এগিয়ে গিয়ে দরজা খুলতেই মুখোমুখি হলো নিভানের। রাতে ঘুমোনোর টি শার্ট আর ট্রাউজার পরে আছে ছেলেটা। কাঁধে ঝুলছে সাদা রঙের একটা ছিপছিপে তোয়ালে। প্রিসিলা বিভ্রান্ত দৃষ্টিতে তাকালে তার ওই ফোলা চোখ আর আদর জড়ানো তেলতেলে মুখের পানে চেয়ে একটু হাসার চেষ্টা করল নিভান। তারপর কিছুক্ষণ সময় নিয়ে ঘাড় চুলকে বেশ অপরাধী গলায় বলল, আম সো সরি ম্যাম, সকাল সকাল আপনার বিউটি স্লিপে ব্যাঘাত ঘটালাম। কিন্তু কি করব বলুন, আম্মু এখনও ঘুমিয়ে। এদিকে আমার ওয়াশরুমের কলটা নষ্ট পড়ে আছে, মিস্ত্রি ডাকা হয়নি এখনও। গত দুদিন ধরে আমি মূলত এই ঘরে এসেই শাওয়ার নিই। না মানে অনুমতি দিলে আমি একটু। নিভানের কথার ভাবার্থ বুঝে উঠে দ্রুত দরজা থেকে সরে দাঁড়ালো প্রিসিলা। ঘুম ঘুম চোখে একটু হাসার চেষ্টা করে বলল, এতটা আপনারই বাড়ি। থ্যাংক ইউ ম্যাম। আন্তরিক গলায় মেয়েটাকে অভিবাদন জানিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল নিভান। প্রিসিলা আর এদিক ওদিক তাকালো না, তন্দ্রাচ্ছন্ন হয়ে ফের শুয়ে পড়ল বিছানায়। 5 মিনিটও বোধ হয়নি মেয়েটা ঘুমিয়ে পড়েছে আবারও। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা ঠেলে হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল কেউ একজন। ভেতরে ঢুকেই ঝড়ের বেগে ছুটে গিয়ে হাত ধরে টেনে বসালো প্রিসিলাকে। মেয়েটা তখনও অর্ধচেতন হয়ে বোঝার চেষ্টা করছে ঘটনা। কোনো রকম চোখ টেনে খুলে অস্ফুট স্বরে বলল, ইয়াশ তুমি? আমি কি আবার স্বপ্ন দেখছি? ইয়াশ যেন উন্মাদ হয়ে আছে, ধার ধারল না সে পরিস্থিতির। হাঁটু গেড়ে মাটিতে বসে এক হাতে আঁকড়ে ধরল প্রিসিলার চোয়াল দুটো, আর জোরে জোরে শ্বাস ফেলে শীতল পরিশ্রান্ত গলায় বলে উঠল, কোথায় ছিলি তুই? খুব ছোট্ট সাবলীল একটা প্রশ্ন, অথচ প্রশ্নটার পেছনে লুকিয়ে আছে নির্ঘুম, ক্লান্ত, দুশ্চিন্তায় জর্জরিত এক রাতের গল্প। ইয়াশের সেই রাতজাগা প্রহেলিকার গল্প শোনার আগ্রহ দেখালো না প্রিসিলা। উল্টে অভিমান নিয়ে জবাব দিল, ছিলাম কোথাও একটা। বিপরীতে হাতের বাঁধন নমনীয় করল ইয়াশ। তৃষ্ণার্ত চাতকের ন্যায় দৃষ্টিপাত করল ওই নীলাভ দুটো চোখে। আহত স্বরে কিছু বলতো যাবে, তন্মধ্যেই ওয়াশরুমের দরজা ঠেলে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো নিভান। এর অপ্রত্যাশিত আগমনে সমগ্র ঘরের মাঝে একটা থমথমে ঝড়ো হাওয়া খেলে গেল। ঘাড় ঘুরিয়ে নিভানকে দেখা মাত্র শীতল চোখ বারুদের মতো জ্বলে উঠল ইয়াশের। ফের সামনে তাকিয়ে প্রিসিলার উপর তীক্ষ্ণ দৃষ্টিপাত করে থমথমে গলায় প্রশ্ন ছুড়ল, এত সকালে ও এখানে কি করছে?
শাওয়ার নিয়েছে, সরল গলায় জবাব দিল প্রিসিলা। ইয়াশ কিছু বলবে তার আগেই ওর চোখ গিয়ে ঠেকল প্রিসিলার গায়ে জড়ানো টি শার্টের দিকে। সেটিকে ভালোমতো পরখ করে চোয়ালের পেশি শক্ত করে ফেলল ইয়াশ, দাঁতে দাঁত পিষে জানতে চাইল, কার টি শার্ট পরে আছিস তুই? এবারে শঙ্কিত হল প্রিসিলা। মুখ কাঁচুমাচু করে কিছু বলতেই যাবে ততক্ষণে ভেসে এলো আরেক দফা হুঙ্কার, জাস্ট আনসার মি প্রিসি, কার টি শার্ট এটা? আমার। প্রিসিলার কিছু বলতে হলো না, তার আগেই পেছন থেকে ছোট্ট করে জবাব দিল নিভান। যা শোনা মাত্রই বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় অকস্মাৎ ছলকে উঠল ইয়াশের শান্ত মস্তিষ্কটা। ভেতর ভেতর তৈরি হওয়া প্রবল এক অগ্নুৎপাতে আপন আপনি মুষ্টিবদ্ধ হয়ে গেল তার দুটো হাত। কোনরূপ ভাবান্তর করে না ইয়াশ, আর না দেখালো পূর্বাভাস। ঘুরে গিয়ে এক প্রকার হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল সে নিভানের উপর। শক্ত মুষ্টিবল মুষ্টাঘাতে ছেলেটার নাক ফাটিয়ে রক্তাক্ত করে দিল। অতর্কিত আক্রমণে কয়েক পা পিছিয়ে গেল নিভান। মাথা তুলে কিছু বলতে যাবে তার আগেই আগ্রাসী হাতে ওর কলারটা চেপে ধরল ইয়াশ। আঙুলের ইশারায় সামনে বসা এলোমেলো চুলের ওই একহারা মেয়েটাকে দেখিয়ে পাগলাটে দিশাহারা গলায় বলল, শি ইজ মাই ফাকিং ওয়াইফ, বিয়ে করা বউ ও আমার। লুক, শি ইজ ওয়ারিং দ্য রিং অন মাই নেম, হাউ ডেয়ার ইউ টু স্লিপ উইথ হার। ঘটনার আকস্মিকতায় বজ্রাহতের ন্যায় স্তব্ধিত হয়ে গেল প্রিসিলা। এতক্ষণে তন্দ্রাভাব পুরোপুরি উবে গেল তার। ভালোমতো খেয়াল করে দেখল ইয়াশের শরীর পানিতে ভেজা। বুট থেকে শুরু করে ব্যাগি প্যান্টের সর্বত্র কেবল বালু দিয়ে আবৃতিটা। এলোমেলো চুল, নির্ঘুম চোখ, শুকনো ঠোঁট, তার সঙ্গে যুক্ত হয়েছে রাগে রক্তিম হয়ে ওঠা ওই তীরের ফালার মতো অগ্নিদৃষ্টি। ইয়াশ যে সারা রাত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে শূন্য দ্বীপে প্রিসিলাকে খুঁজে বেরিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। ভেতর ভেতর অপরাধবোধ জেকে বসল প্রিসিলার। তবে পরক্ষণেই ইয়াশের কাণ্ড দেখে নরণ বিস্ফোরিত হল প্রিসিলার। ভুল বুঝে শুধু শুধু ইয়াশকে আঘাত করছে সে। প্রিসিলা তড়িৎ পায়ে ছুটে গিয়ে আটকাল ইয়াশকে। পেছন থেকে দু হাতে জাপটে ধরল শরীর। অস্থির গলায় বলে উঠল, কি করছো ইয়াশ, পাগল হয়ে গেলে? তখনও নিভানের দিকে চেয়ে ফোঁড়া ওঠা সাপের মতোই ফুঁসছে ইয়াশ। প্রিসিলাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চেপে ধরল ওর গলাটা। জোরে জোরে শ্বাস ফেলে বলল, তুই ওর শার্ট পরেছিস কেন? ওয়াই, কেন পরেছিস? আনসার মি। আমার জামা কাপড় ভিজে গিয়েছিল ইয়াশ, বোঝার চেষ্টা করো। ইটস জাস্ট এ কোইন্সিডেন্ট, আর কিচ্ছু নয়। আমার পরার কিছু ছিল না, তাই। বাক্য সম্পন্ন করতে পারল না প্রিসিলা। তার আগেই ওর মুখের কথা কেড়ে নিল ইয়াশ, দরকার পড়লে কিছু না পড়েই থাকবে। ঠান্ডায় মরে যেতাম ইয়াশ, বড্ড করুণ শোনালো প্রিসিলার কণ্ঠস্বর। ইয়াশ সেসব গ্রাহ্য না করে এক লহমায় নিজের দিকে ঘুরিয়ে আনল মেয়েটাকে। চোখে চোখ রাখল, অতঃপর তেজোক্তি স্বরে জবাব দিল, মরলে মরতাস, সেই সবদি আমার হয়েই মরতাস। অন্য কারোর টি শার্ট পরে মরার অধিকার তোর নেই, খোল এটা এক্ষুনি। বলেই ক্রোধান্ধ হয়ে প্রিসিলার টি শার্টের মধ্যে নিজের দুটো হাত আচানক ঢুকিয়ে দিল ইয়াশ, যেন সে এক্ষুনি এই মুহূর্তে খুলেই ছাড়বে এটাকে। নিভানের সামনে দাঁড়িয়ে ইয়াশের এমন জঘন্য আচরণে অপমানে থমথম করে উঠল প্রিসিলা। ইয়াশের বেপরোয়া স্পর্শে সমগ্র শরীর জমে বরফপিণ্ডের মতোই শক্ত হয়ে গেছে তার। নিজেকে আর সংবরণ করতে পারল না প্রিসিলা। ইয়াশকে নিজের থেকে ছাড়িয়ে বেঁকে উঠল তৎক্ষণাৎ। হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ ইয়াশ? ওয়াচ ইয়ার টোন, মেরে ফেলবো একদম। প্রিসিলার দিকে কঠোর দৃষ্টিপাত করে চিবিয়ে চিবিয়ে কথাটা বলল ইয়াশ। খুব বাড়াবাড়ি করছো এবার, আমি কিন্তু পাপাকে বলে দেব সব। একে তো অন্যায় করেছিস, তারপরও হুমকি দেখাস? এক্সকিউজ মি? বেপরোয়া একটা ধাব নিয়ে চোখ উল্টালো প্রিসিলা। সঙ্গে সঙ্গে আবারও ইয়াশ ওর গাল দুটো চেপে ধরল। এবার আর আস্তে ধীরে নয়, এতটা জোরালোভাবে ধরেছে যে নিমেষেই রক্ত জমাট বেঁধে কালশিটে বর্ণ ধারণ করেছে ওর ফর্সা ত্বক। অস্ফুট স্বরে কোকিয়ে উঠল প্রিসিলা। ইয়াশ সেসব তোয়াক্কা না করেই বলল, আমার সঙ্গে এভাবে কথা বলতে বুক কাঁপে না তোর? কাঁপে না বুক? আমি তোর সঙ্গে ঠিক কি কি করতে পারি আইডিয়া আছে তোর? আমার মনে চাইলে আমি তোকে এখানে এই অবস্থাতেও। শরীরের সর্বশক্তি দিয়ে প্রিসিলা আবার ঠেলে সরালো ইয়াশকে। তিরিক্ষি গলায় বলল, স্টপ অ্যাক্টিং লাইক আ ক্রেজি ইয়াশ। ভুলে যেও না এটা অন্য কারোর বাড়ি। নিঝুমানটি পাশের রুমে ঘুমোচ্ছে। তোমার এসব পাগলামি দেখলে কতটা হার্ট হবে ভেবে দেখেছ একবারও? 25। প্রিসিলার শেষ কথাগুলো শোনা মাত্রই আচানক ওকে ছেড়ে দিল ইয়াশ। চোখের পলকে দূরত্ব বাড়ালো কয়েক কদম। তারপর যন্ত্রের মতো পিছিয়ে যেতে যেতে শীতল গলায় আওড়ালো, ইউ মেক মি লাইক দ্যাট। আই রিপিট প্রিসি, ইউ মেক মি ক্রেজি। ইয়াশের মুখ থেকে ওয়াইফ শব্দটা শোনার পর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল নিভান। এত কিছুর মাঝেও বিস্ময় বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল নির্বাক হয়ে। রক্ত ঝরছিল, তবুও কাতর দৃষ্টি আটকে ছিল ইয়াশের দুহাতে আবদ্ধ ওই রাসান মেয়েটার উপর। প্রতিটি ঘটনাই তার মাথার উপর দিয়ে যাচ্ছিল যেন।
কিন্তু যতক্ষণে টের পেয়েছে সবকিছু ততক্ষণে অনেক দূর গড়িয়ে গেছে পরিস্থিতি। তবুও শেষ চেষ্টা করতে পিছু হয় না নিভান। দ্রুত গিয়ে ইয়াশকে আটকানোর পায়তারা করে হাত রাখল তার কাঁধে। পরাজিত স্বরে বলল, ইয়াশ ব্রো, জাস্ট লিসেন টু মি, কোথাও একটা ভুল হচ্ছে, উই ডিডেন্ট স্লিপ টুগেদার। নিভানের এতটা নমনীয়তার পরেও টলল না হিমালয়। উল্টো জোরালো ঝটকায় কাঁধে রাখা হাতটাকে ছিটকে সরালো ইয়াশ। অতঃপর বুটের তলায় বালু উড়িয়ে হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। সকালের ঘটনার পরে যত দ্রুত সম্ভব মাহিনের সিসাইড ভিলায় ফিরে এসেছে প্রিসি, কিন্তু ইয়াশের কোনো খবর নেই। সকাল থেকেই লাপাতা সে, ফোনটাও বন্ধ। মাহিন আঙ্কেল কাজ থেকে ফিরেছেন গতকালকে, হৃদমিলা অবশ্য এখনও নেটওয়ার্কের বাইরে, তারও কোনো খবর নেই। না থাকুক খবর, এই মুহূর্তে দুনিয়ার কাউকে নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা নেই প্রিসিলার। সে শুধু ওই একটা ছেলের চিন্তায় বিভোর, যাকেও দুনিয়ার সবার চেয়ে বেশি অপছন্দ করে, কিংবা পছন্দও করে সবার চেয়ে বেশি। মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ অনুভব করে। প্রিসিলার কাছে ইয়াশ চরিত্রটা ঠিক তেমনই, অপছন্দেরও তবুও আগ্রহের। মনের খবর মন জানে না, তবে মেয়েটা যে ফিরেছে থেকেই অস্থির আর আনমনা হয়ে আছে তা চোখ এড়ায়নি মাহিনের। দুপুরে খাবার টেবিলে বসেও কিছুই মুখে তোলেনি সে। ভালো লাগছে না, গা গুলাচ্ছে ইত্যাদি ইত্যাদি বাহানা দেখিয়ে কৌশলে উঠে গেছে প্লেট রেখে। তখন ভোর সন্ধ্যা। সকালে সেই অপ্রত্যাশিত তিক্ত ঘটনার প্রায় 12 ঘণ্টা হতে চলল, এখনও বাড়ি ফেরেনি ইয়াশ। প্রিসিলার দুশ্চিন্তা হচ্ছিল খুব। সহসাই বারান্দায় গিয়ে দাঁড়ালো মেয়েটা। বাইরে চঞ্চল কিশোরীর মতো নেচে বেড়াচ্ছে হিমহিম শীতল হাওয়া। অক্টোবরের শেষ সময়টা সবচেয়ে সুন্দর। আবছা শীতল কুয়াশায় তখন বিষণ্ণ সন্ধ্যাবেলাকেও স্নিগ্ধ মনে হয়। তবে আজকের এই শীতের গ্রানমাখা শীতল হাওয়াটাকে বড়ই গুমোট লাগল প্রিসিলার নিকট। একটা অহেতুক শূন্যতা অকারণেই কাতা করে তুলেছে তাকে। বুকের মাঝে চিনচিন করছে নীরব এক অজানা ব্যথা। সেই ব্যথার তীব্রতা এতই বেশি যে প্রিসিলার নীলাভ সমুদ্রের ন্যায় চোখের কোটর জলে ভরে উঠেছে বারবার। নিজের সঙ্গে নিজের হাজার বাকবিতণ্ডার পরেও কিছুতেই লুকোতে পারছে না এই সদ্য জন্মানো অনুভূতি। ওদিকে বিকেল থেকে গার্ডেনে বসে প্রিসিলাকে ক্রমাগত বারান্দায় পায়চারা করতে দেখছে মাহিন। মেয়েটাকে নিয়ে আগেই সন্দিগ্ধ ছিল সে, এবার যেন সন্দেহটা পাকাপোক্ত হল। ফলস্বরূপ সময় নষ্ট না করে উপরের ঘরে গিয়ে ডাকল প্রিসিলাকে। মেয়েটা ভেতর থেকে দরজা খোলা আছে বলে হাঁক ছাড়লে সতর্ক পা ফেলে ঢুকল মাহিন। প্রিসিলার মুখোমুখি হয়ে সরাসরি প্রশ্ন করল, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট বাচ্চা? তড়িঘড়ি করে মাথা নাড়ালো প্রিসিলা। ঠোঁটের কোণে মেকি একটা হাসি ঝুলিয়ে জবাব দিল, না না আঙ্কেল, তেমন কিছু নয়। আসলে মিথ্যে বলো না, বয়সে আমি তোমার চেয়ে অনেক বড়, তাই কথা লুকানোর অভিজ্ঞতাটাও আমার বেশি। কথা সম্পন্ন করার আগেই নীরবে শাসনে মেয়েটাকে থামিয়ে দিল মাহিন। প্রিসিলাও আর ভনিতা করল না, সরাসরি বলেই ফেলল, ইয়াশ কোথায় আঙ্কেল? সারাদিনেও তো ফেরেনি। তুমি কি এতক্ষণ ইয়াশের জন্য দুশ্চিন্তা করছিলে? মাহিনের প্রশ্নের বিপরীতে জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়ালো প্রিসিলা। ওর শুকনো মুখের দিকে চেয়ে কপাল গুচালো মাহিন। অতঃপর মেয়েটাকে ধাতস্থ করার উদ্দেশ্যে শান্ত গলায় জবাব দিল, ইটস ওকে বেটা, ইয়াংম্যান বিডিতে এসেছে, একটু তো হ্যাংআউট করবেই। ইটস নট অ্যাবাউট হ্যাংআউট আঙ্কেল, তুমি কি প্লিজ বলবে আমায় ইয়াশ কোথায়? মাহিন যতটা নিরুত্তপ হয়ে প্রিসিলাকে বোঝাচ্ছিল ততোধিক অস্থির গলায় চেঁচিয়ে উঠল প্রিসিলা। মেয়েটার এরূপ উদান্ত বাক্যে মাহিন নিজেও একটু সতর্ক হল। সেলফ কাজিনের জন্য এতটা উতালা হয় কেউ, নাকি বিষয়টা আর একটু গভীর? প্রশ্নটা থেকেই গেল মাহিনের মনে। তবে মুখ ফুটে জিজ্ঞেস করল, ইজ এনিথিং রং? তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা চলছে? সবকিছু পরে বলবো আঙ্কেল, প্লিজ আপনি আমাকে ইয়াশের খবরটা দিন। প্রতি মুহূর্তে প্রিসিলা কেমন শ্বাসরুদ্ধ আচরণ করছে। সমস্যাটা যেহেতু ওদের ভাই বোনের ব্যক্তিগত, তাই মাহিন আর ঘাটালো না মেয়েটাকে। একটু ভেবে রয়ে শয়ে বলল, সারাদিন ইয়াশের ফোন বন্ধ ছিল বলে আমি নিজেও চিন্তিত ছিলাম। পরে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে খোঁজ পাঠালে সে জানায় সন্ধ্যের পরেই নাকি ইনানির একটা নাইট ক্লাবে ঢুকতে দেখেছে ওকে। তুমি কি আমায় লোকেশনটা দিবে আঙ্কেল? বলেই ঘরে ঢুকে নিজের পার্স আর মোবাইলটা হাতে নিল প্রিসিলা। মাহিন হতচকিত হয়ে প্রশ্ন করল, সে কি, তুমি এভাবে একা যাবে? দাঁড়াও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। বিপরীতে নিঃশব্দে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো প্রিসিলা। বলল, আই ক্যান ড্রাইভ। ইনানির মিডনাইট শ্যাডো নাইট ক্লাবের বাইরেটা শিথিল হলেও ভেতরে মানুষের সরগরম। ট্রান্সপারেন্ট কাচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই নীল, বেগুনি আর সবুজাব ক্ষীণ রশ্মি এসে চোখ ধাঁধিয়ে তুলল প্রিসিলার। ভেতরে বিস্তৃত হলরুম জুড়ে সব চাকচিক্যের সমাহার। মানুষজন নানান স্টাইলের বিদেশি পোশাক আশাক পরে আনন্দ করছে এখানে। কেউ দলবদ্ধ হয়ে আলাপ জড়েছে, ক্যাসিনোও চলছে একপাশে।
সদা সংস্কৃতমনা বাঙালিরাও যেন নিজেদের বেশভূষা পাল্টে পাশ্চাত্যের তথাকথিত মুক্তমনা হয়ে উঠেছে এখানে এসে। কম বেশি সবার হাতেই হুইস্কির গ্লাস। প্রিসিলার কাছে এসব দৃশ্য নতুন নয়। ছোটবেলা থেকেই ইটালিতে থাকার দরুন এর চেয়েও বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপন আর বিকৃত মনোভাবের সঙ্গে পরিচিত সে। তাই সবকিছু অবজ্ঞা করে নিটোল পায়ে সামনে এগোলো। ভেতরের দিকে কয়েক পা এগোনোর মাঝেই আচানক নিভে গেল সবলা আলো। থমকে গেল প্রিসিলা। এতক্ষণ ধরে নীলাভক্ষীণ আলোয় যেই মানুষগুলোকে দেখা গিয়েছিল তারা এখন পুরোপুরি অদৃশ্যমান, যেন এক মৃত্যুপুরীর উদ্ভাসন। প্রিসিলা সেখানেই দাঁড়িয়ে রইল। মাকড়সার জালের মতো চারিপাশে ছড়িয়ে থাকা নিকষ কালো আধারে একপল সতর্ক দৃষ্টি ফেলে আবারও ঘুরে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ সামনে থাকা মিনি সাইজের স্টেজটাকে লক্ষ্য করে হলরুমের সবগুলো লাইট একযোগে জ্বলে উঠল, আর প্রিসিলার চোখের সামনে ভেসে উঠল সেই আকাঙ্ক্ষিত মুখ, ইয়াশ ইউভানা। চুল এলোমেলো, চোখ দুটো কিঞ্চিত লাল, দৃষ্টি অস্থির, নিশ্চয়ই ড্রিঙ্ক হয়ে আছে। কিন্তু এভাবে স্টেজে দাঁড়িয়ে কি করছে ছেলেটা? প্রিসিলা আরেকটু ভালোভাবে খেয়াল করতে যাবে, তখনই চারপাশে আলোড়ন তুলল মন মাতানো মিউজিকের সুর। অস্বস্তিকর মিউজিকের বিট নয়, বরং একটা আকর্ষণীয় নস্টালজিয়া তরঙ্গোচ্ছ্বাসের মতোই ঝংকার তুলেছে চারিদিকে। প্রিসিলা স্তব্ধ হয়ে গেল। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে দেখল ইয়াশ ইউভানার নব্য এক রূপ। কাঁধের মাঝে গিটার ঝুলিয়ে সামনে দণ্ডায়মান মাইক্রোফোনটার মুখোমুখি হয়ে দাঁড়ালো ইয়াশ। মিউজিকের সাথে সুর মিলিয়ে গিটারের বুকে ঘর্ষণ তুলল। প্রফেশনাল রকস্টারের মতোই কেঁপে উঠল তার শরীর। অতঃপর প্রিসিলাকে পুরোপুরি হতবিভল করে দিয়ে মিউজিকটা সামান্য একটু শিথিল হতেই বিটের ছন্দে পা মিলিয়ে গাইতে আরম্ভ করল সে। একাকী মন আজ নীরবে, বিবাগী তোমার অনুভবে, ফেরারি প্রেম খোঁজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা, বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথা, অধরা তারাগুলো কাঁদে বেদনায়, খেয়ালি তুমি কোথায়, নারে নানা না, নারে নানা না। হলরুম ভর্তি শয়ে শয়ে মানুষ, সবাই হৈ হৈ করছে তার গান শুনে। কেউ কেউ একটু আটটু নাচের মুদ্রা অনুসরণ করছে। সুর আর গানের মাতাল করা তরঙ্গোচ্ছ্বাসে যেন ভেসে গেছে ক্লান্তি, দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা সব। কিছুক্ষণের জন্য যেন সব মানুষগুলোই সমবয়সী হয়ে উঠেছে। সকলের মাঝেই ধরা দিয়েছে কৈশোরের সেই প্রাণবন্ত উল্লাস। এক মুহূর্তের জন্য প্রিসিলার মনে হল শত মানুষের ভিড়ের মাঝেও ওই অদ্ভুত নজরকাড়া দৃষ্টি দিয়ে ওকেই বুঝি দেখল ইয়াশ ইউভানা। কিন্তু তার গানের কথাগুলো এত অভিমানী শোনালো কেন? তাহলে কি মানুষটা অভিমান করেছে? ইয়াশ ইউভানা অভিমান করতে জানে, এটা তো প্রিসিলার কল্পনারও বাইরে। প্রিসিলার ভাবনার মাঝেই গান শেষ হলো। ইয়াশ স্টেজ থেকে নেমে গিটার তুলে দিল প্রতিষ্ঠানের হাতে। তারপর চলে গেল সোজা বার কাউন্টারের সামনে। চুপচাপ একটা বার স্টুল টেনে নিয়ে ওয়াইনের অর্ডার করল। প্রিসিলা যে এতক্ষণ ধরে ওকে আচ্ছন্নের মধ্যে অবলোকন করছে তা যেন দেখলেও না ইয়াশ ইউভানা। ওর চোখে মুখে একটা অহংকারী রুষ্ট ভাব নিদারুণ খেলা করছে। প্রিসিলা এসে নিবৃতে দাঁড়ালো ওর পাশে। ইয়াশ তবুও নির্বিকার। এতগুলো মানুষের ভিড়ের মাঝেও দুজনার একটা নৈশাব্দিক জগৎ তৈরি হয়েছে। সেই জগতে বিচরণ করছে শুধুমাত্র দীর্ঘশ্বাসের প্রতিযোগিতা। অসহনীয় এই নৈশাব্দ ভেঙে এক পর্যায়ে ডেকে উঠল প্রিসিলা। ইয়াশ, একটু কথা। বাকি কথা সম্পন্ন করতে পারল না আর। তার আগেই স্টুল ছেড়ে উঠে দাঁড়ায় ইয়াশ। অভিমান, অভিযোগ কিংবা তার চেয়েও বড় কোনো আঘাতে প্রস্তরীভূত হয়ে রইল সে। একবার ঘুরে অবধি তাকালো না প্রিসিলার পানে। প্রিসিলা মাথা উচালো। হিমালয়ের মতো শটান যুবকের সামনে ও এক পুটকে মেয়ে। তবুও দুহাতে ছেলেটার বাহু ঝাঁকিয়ে জানতে চাইল, আমরা কি একটু কথা বলতে পারি? ইয়াশ আর জবাব দিল না। হনহনিয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রিসিলাও ওর পিছু নিল। বাইরে বেরোতেই সমুদ্রের শীতল দমকা হাওয়ায় শিরশির করে উঠল সর্বাঙ্গ। আকাশটা অলৌকিক থমথমে। বোধহয় মেঘ জমেছে, একটু বাদেই বৃষ্টি হবে। হাওয়ায় তার স্পষ্ট পূর্বাভাস। কিছু দূর যেতেই আবারও গলা চিরে ডাকল প্রিসিলা, তুমি কি এখনও রেগে আছো? আচ্ছা, কেন রেগে আছো বলো তো? নিভানকে আমার রুমে দেখেছিলে বলে? শেষ কথাটা বলতে না বলতেই একেবারে উল্টো স্রোতের মতো ওর দিকে ধেয়ে এলো ইয়াশ। মুখটা ওর মুখের কাছে নিয়ে দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল, ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার? তুই কার সঙ্গে থাকলি না থাকলি, রুম শেয়ার করলি নাকি বেড শেয়ার করলি, দ্যাটস নান অফ মাই বিজনেস। ২৬ কেঁদে কেটে অস্থির হয়ে যাওয়ার মতো মেয়ে প্রিসিলা নয়, তাও আবার ইয়াশের চিরাচরিত উদ্ধত আচরণে। তবে আজকে কেন যেন ওর কথাগুলো সোজা বুকের পাঁজরে বিঁধিল। ভেতরের সত্তাটা বড্ড কাতর হয়ে জানতে চাইল, সত্যিই কি তোমার কিছু যায় আসে ইয়াশ? যদি তাই হয় তবে তুমি এতটা রিয়্যাক্ট কেন করলে? কেন তখন উদ্ভ্রান্ত হয়ে নিভানকে সম্পর্কে জোর দেখালে? মনের মাঝে হাজারটা প্রশ্ন থাকলেও মুখে কিছু বলল না মেয়েটা। শুধু জানতে চাইল, তাহলে বাড়িতে কেন ফেরোনি?
তোকে কৈফিয়ত দিতে হবে? কে তুই? হু দ্য হেল আর ইউ? হাজার চেষ্টা করেও নিজেদের সম্পর্কের নামটা মুখে উচ্চারণ করতে পারল না প্রিসিলা। অতর্কিত অপমানে থমথম করে উঠল তার মুখ। এতক্ষণ ধরে গলার কাছে আটকে থাকা কান্নার ডালাটা এবার বুঝি উগরে বেরিয়ে আসবে। ইয়াশ এত সহজে সবকিছু বলে দিল, তার মানে কি প্রিসিলার ধারণা ভুল? আজকে সকালে ইয়াশ যে ওভাবে হিংস্র হয়েছিল সেটা কি কেবলই লোক দেখানো? কোনো মতে কান্না গিলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল প্রিসিলা। বলল, ইউ আর বিং সো রুড ইয়াশ। আই এম রুড? ইয়াশের শেষ প্রত্যুত্তরে ভেঙে গেল সব বাঁধ। ভারী নিঃশ্বাসের সঙ্গে পাল্লাক্রমে কানে ভেসে এলো ফুপিয়ে ওঠার ক্ষীণ আওয়াজ। ইয়াশ আবারও ঝুঁকল। ও ঝুঁকে আসাতে সামান্য কেঁপে উঠল প্রিসিলার বুক। নিঃশ্বাস আটকে রইল মাঝপথে। রমণীর ভয়, জড়তা, অভিমান সবকিছুকে স্বার্থপরের মতোই অগ্রাহ্য করে গেল ছেলেটা। চোখের কোণে জলটুকু যেন দেখেও দেখল না, উল্টো রুক্ষ আওয়াজে বলে উঠল, বিডিতে আসার পর থেকে অনেক জ্বালিয়েছিস। আর না, তোর সঙ্গে আগের মতো বিহেভ করি না বলে ভাবছিস তুই অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ফেলেছিস। যা মন চাইবে তাই করবি? বাট ইউ আর রং। ইউ হ্যাভ অলওয়েজ বিন ডিসগাস্টিং ইন মাই আইজ। আজ এই মুহূর্ত থেকে তুই আমাকে ফলো করবি না। জাস্ট গেট লস্ট। বলেই শক্ত হাতে প্রিসিলাকে ধাক্কা দিয়ে বালুচরের উপর ছুঁড়ে ফেলল ইয়াশ। তারপর আর ফিরেও তাকালো না। ঘাড় ঘুরিয়ে সোজা হারিয়ে গেল প্রহেলিকায়। এবার আর আটকালো না ওকে প্রিসিলা। শুধু তাকিয়ে দেখল আহত চোখে। কান্নার দমকে কণ্ঠ বুঝে আসছে তার। শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। বারবার মনে হচ্ছে এক্ষুনি চেতনা হারাবে সে। জীবনে কখনো কোথাও এত বড় হোঁচট খায়নি প্রিসিলা। আজকের এই ধাক্কাটা ওকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। বুঝিয়ে দিয়েছে ও ঠিক কতটা বোকা। ইয়াশ ইউবানের মতো একটা স্বার্থপর অমানুষ যে কিনা সারাটা জীবন ওকে হেয় করে এসেছে, তার জন্যই হঠাৎ এতটা তীক্ষ্ণ অনুভূতি কি করে জন্ম নিল ওর মনে? শুধুমাত্র ইয়াশের ড্যাডের ভালোবাসার তীব্রতা কল্পনা করে ইয়াশকেও একই মাপকাঠিতে মেপে ফেলেছিল প্রিসিলা। এটা কি বোকামো নয়? শেষ প্রশ্নটা মাথায় আসতেই দ্রুত হাতের পিঠে চোখ মুছল প্রিসিলা। অতঃপর উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল স্রোতের উল্টো দিকে। অস্বাভাবিক যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার বুক। না চাইতেও অবচেতন হাত গিয়ে ঠেকল বুকের ওপর। তৎক্ষণাৎ স্বগতোক্তি করে আওড়ালো, পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা আমি যে মানুষটাকে করি তাকেই সবচেয়ে বেশি চাই। এটা কি ডেস্টিনি? প্রিসিলার করা প্রশ্নের নিমিত্তেই বুঝি একগুচ্ছ দৈবাত হাওয়ার এসে উড়িয়ে নিয়ে গেল সব। পরপরই শুরু হলো অঝোর ধারার বর্ষণ। আকাশটাও ডুকরে কেঁদে উঠেছে যেন। বৃষ্টি স্নাত সেই অন্ধকার বালুচর ধরে উদ্দেশ্যহীন হেঁটে যেতে যেতেই কাকে যেন ফোন করল প্রিসিলা। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই কিয়ৎক্ষণের নীরবতা ভেঙে আবারও আচ্ছন্নের মতো কেঁদে উঠে বলল, আমি মাম্মার কাছে যাব রোহান, তুমি আর্জেন্ট ফ্লাইট বুক করো আজকে, এক্ষুনি। বান্দরবনের থানচি থেকেও প্রায় 10 কিলোমিটার দূরে একটা প্রত্যন্ত গ্রাম, নাম লামাচু। সেখানেই 20 সদস্যের একটা মেডিকেল টিমের সঙ্গে গত 3 দিনের ক্যাম্পেইন শেষ করেছে হৃদমিলা। যেহেতু কাজ শেষ, তাই আজকে রাতটা সবাই স্থানীয় আদিবাসীদের সঙ্গে নেচে গিয়ে আনন্দে কাটাবে সবাই। তারপর কাল সকালে উঠে চাঁদের গাড়ি করে সোজা বান্দরবন। সেখান থেকে যে যার কর্মস্থলে ফিরে যাবে আবারও। যেহেতু সারা রাত জাগবে সবাই, তাই একটা ফাঁকা জায়গায় কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়েছে। সেখানে আদিবাসী মেয়েদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নৃত্য করছে কয়েকজন। একদিকে হরদম চলছে বারবিকিউয়ের আয়োজন, আর অন্যদিকে ফ্রেশাররা মিলে গানের আসর বসিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকের গানের আসরে হৃদমিলার গিটার আছে, কিন্তু স্বয়ং হৃদমিলা উপস্থিত নেই। লামাচু গ্রামের শেষ মাথায় সোজা উত্তরে একটা সবুজ পাহাড় রয়েছে। ঘন বনবনানীতে ঘেরা ওই একচিলতে জায়গাটা ট্যুরিস্টদের মাঝে ভীষণ জনপ্রিয়। সন্ধে হলেই সেখানটাতে ছোটখাটো একটা ভ্রাম্যমান কফি হাউস বসে। স্থানীয় সব মুখরোচক খাবার দাবারগুলো পাওয়া যায় সেখানে। মূলত ট্যুরিস্টদের কথা চিন্তা করেই এই ভ্রাম্যমান কফি হাউসটা গড়ে উঠেছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টরা এসে নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটায় এখানে। সারা রাত জেগে তারা সকালে সূর্যাস্ত দেখে। বনবিচুটি আর লতা গুল্মের ফাঁক বেয়ে যখন ভোরের নরম রোদ হাতছানি দিয়ে ওঠে, তখন চারিপাশটাকে কেমন অদ্ভুত পবিত্র লাগে। মনে হয় সদ্য ভূমিষ্ঠ হওয়া এই পৃথিবীটা বড় আদুরে আর মায়াবী। সৃষ্টিকর্তার অপরূপ চিত্রকর্মের দেবত্বে মানবকুলের চোখ ধাঁধিয়ে যায়। মেডিকেল টিমের চোখ ফাঁকি দিয়ে আজকে এই ভ্রাম্যমান ক্যাফের খোঁজেই এসেছে হৃদমিলা, তাও আবার শাড়ি পরে একেবারে বাঙালি রমণী হয়। আকাশে তখন সন্ধ্যের আয়োজন। ঝাঁকে ঝাঁকে ডানা ঝাপটাচ্ছে নিরে ফেরা ক্লান্ত চিল। মেঘে মেঘে আগুন ধরেছে যেন। একটু বাদেই ক্লান্ত দিনের পাট চুকিয়ে ঘনিয়ে আসবে আধার রাত। পাহাড় বেয়ে উঠতে গিয়ে নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল হৃদের। হাঁপনের ওঠানামা করল বুক।
তবে পাহাড়ের চূড়ায় পা রাখতে না রাখতেই এক ঝাপটা হিমেল হাওয়া এসে গায়ে লাগতেই শরীরের সব ক্লান্তি যেন এক নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। ঈশান কোণে মেঘ জমেছে, গুড়গুড় করে বাজ পড়ছে সেথায়। বৃষ্টি আসন্ন, ক্যাফেটাও জনমানব শূন্য পড়ে আছে। তাই সন্ধ্যের আকাশে একটুখানি আধার গুলে রাত নেমে এলো চোখের পলকে। হৃদমিলা এদিক ওদিক তাকিয়ে জায়গাটাকে চেনার চেষ্টা করল। হ্যাঁ, এখানেই তো আসতে বলেছিল লোকটা। তাহলে এতটা নীরব কেন ক্যাফেটা? কোনো মানুষ নেই নাকি? এক মুহূর্তের জন্য অবচেতন মনটা খচখচ করে উঠল। এভাবে কাউকে না বলে কয় অচেনা একটা লোকের কথায় আসাটা কি ঠিক হলো? সেদিন সেই ক্ষণিকের সাক্ষাতে দুনিয়ার অগোচরে কিছু একটা পাল্টে গিয়েছিল বোধহয়। খুব বড়সড় একটা পরিবর্তন ঘটেছিল হৃদের অন্তরে। তাই তো পরের বার লোকটা চিরকুটের ভাঁজে দেখা করার আবদার রেখে গেলে হৃদ আর মা করতে পারেনি। কোনো কিছু না ভেবেই সকলের চোখ ফাঁকি দিয়ে চলে এসেছে এখানে। হৃদের মন বলছিল যে মানুষটা নাম পরিচয় ছাড়াই ওকে খুঁজে বের করতে পেরেছে, সে নিশ্চয়ই ওকে মিথ্যে আশ্বাস দেয়নি। কিন্তু এখানে এই এত দূর এসে সবকিছু কেমন ভুল প্রমাণিত হলো। আগে পরে কাউকে দেখতে পেল না ও। ওদিকে টুপটাপ করে কাঁদতে শুরু করেছে আকাশ। বিদ্যুৎ চলে যেতেই মশারা বুঝি ভুরি ভোজের আয়োজন নিয়ে বসল। শ্রুতিধারে ক্রমাগত বেজে চলেছে তাদের বিরক্তিকর গুঞ্জন। তবুও কিছুটা সময় বিমর্ষ চোখে উদ্দেশ্যহীন চেয়ে রইল হৃদ। ভাবল কেউ হয়তো আসবে, কিন্তু না, কেউ আসলো না। আরও খানিকটা সময় ধরে সময় ওই স্পটে পাইচারা করল হৃদ। নিজেকে বোঝালো মানুষের নানা রকম সমস্যা থাকতে পারে, সচরাচর এরকম হয়। একজন কথা দিয়েছে তাই বলে এই না যে তাকে ওখানে আগেই আসতে হবে। অনমনে হাজারো প্রলাপ আওড়ে প্রায় ঘণ্টা দেড়েকের মতো সময় অতিবাহিত হয়ে গেল। এতক্ষণে বৃষ্টির তোড় বেড়েছে, ভিজে যাচ্ছে বসন। সহসা আর অপেক্ষা করা হলো না হৃদের। দৌড়ে গিয়ে ক্যাফের ভেতর আশ্রয় নিতেই স্থানীয় একটা আদিবাসী ছেলে হ্যাজাক নিয়ে সামনে দাঁড়ালো ওর সামনে। ঘটনার আকস্মিকতায় হৃদ একটু ধরফরিয়ে উঠল। আতঙ্কে মুখ থেকে রক্ত সরে গেল তার। জর্জরিত গলায় কে শব্দ উচ্চারণ করতেই এক চিলটে কোমল হাসি ফেরত দিল ছেলেটি। ভাঙা ভাঙা বাংলায় বলল, বৃষ্টি শুরু হয়েছে ম্যাম, আজকের মতো আমরা ক্লোজ করব। হৃদমিলাকে অপ্রস্তুত দেখালো। সেজে গুজে কফি ডেটে এসে এভাবে ফিরে যাওয়ার আহ্বান শুনে অস্বস্তিতে কাদা হয়ে গেল সে। মুখ ফুটে অস্ফুট স্বরে জানতে চাইল, আর কোনো গেস্ট নেই? ছিল একজন, বাইরে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন চলছিল, কিন্তু বৃষ্টি দেখে প্ল্যান ক্যান্সেল করেছেন। ছেলেটার কথা শুনে সরল কপাল নিমেষে বেঁকে গেল হৃদের। বাক্যটা আবারও প্রশ্নের স্বরে ফেরত দিয়ে বলল, বৃষ্টি দেখে? ছেলেটা ভাবনায় পড়ে গেল। কিছুটা সময় দাঁত দিয়ে অধর কামড়ে ধরে থেমে থেমে বলল, আসলে ম্যান, বৃষ্টির সময় জায়গাটা কর্দমাক্ত হয়ে থাকে তো, তাই ওই সময়ের বুকিংগুলো আপনা আপনি ক্যান্সেল হয়ে যায়। আপনি যখন এসেছেন ওই স্যারটাও সে সময় খুব তাড়াহুড়ো করে বিল পেমেন্ট করে চলে গেলেন, তাই ভাবলাম হয়তো বৃষ্টির কারণেই উনি এমনটা করেছেন। বিপরীতে একটি তপ্ত নিঃশ্বাস ছাড়ল হৃদ। যে মানুষটা গোটা বান্দরবন তন্ন করে এই প্রত্যন্ত লামাচু গ্রামে এসে হৃদকে খুঁজে বের করেছে, সে কিনা সামান্য বৃষ্টির কারণে এভাবে তাড়া দেখিয়ে চলে যাবে? ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকল হৃদের নিকট। ফলশ্রুতিতে কৌতূহল নিয়ে জানতে চাইল, আচ্ছা আয়োজনটা কোথায় হচ্ছিল? সময় নষ্ট করল না ছেলেটা। হাতের ইশারায় পেছনের ছাদখোনা ডেকটাকে দেখিয়ে বলল, ওই তো ওখানটায়। তক্ষুনি বৃষ্টি মাথায় নিয়ে সেদিকে হাঁটা ধরল হৃদ। পেছন থেকে ছেলেটা জিজ্ঞেস করল, আপনি তো ভিজে যাচ্ছেন ম্যাম, আমি ছাতাটা নিয়ে আসবো ম্যাম? হৃদমিলা হাতের ইশারায় থামিয়ে দিল ওকে। অতঃপর নিভৃত পদচারণে এগিয়ে গিয়ে দাঁড়ালো ওই সাজিয়ে রাখা টেবিলটার কাছে। পাহাড়ি সব রং বেরঙের ফুল, শুভ্র নেটের পর্দা আর সুগন্ধি মোমবাতি দিয়ে সাজানো টেবিলটা এখন জলে ভিজে চুপচুপ করছে। সেই চুপচুপে জলের গায়ে আলতো করে স্পর্শ করল হৃদ। সঙ্গে সঙ্গে মুক্ত দানার মতো ঝরঝরিয়ে পড়ল কিছু জলের ফোঁটা। তখনই হৃদের চোখ গিয়ে আটকালো প্লেটের ভাঁজে গুজে রাখা একটা সাদা রঙের রুমালের ওপর। কালো মার্কার দিয়ে কিছু একটা লেখা রয়েছে সেখানে। আলো আধারির মাঝে কোনো কিছুই স্পষ্ট নয়। সহসা সন্দিগ্ধ চিত্তে রুমালটাকে হাতে তুলে নিল। পট্টুপার ভাঁজগুলো খুলে চোখের সামনে তুলে ধরতেই হ্যাজাকের ক্ষীণ আলোয় চোখের সামনে ভেসে উঠল গুটি কয়েক লেপ্টে যাওয়া ইংরেজি অক্ষর। সেখানটাতে লেখা ছিল, অ্যামিনা রাশ, প্লিজ কল মি। তারপর একটা বিদেশি নাম্বার টুকে রাখা। ব্যাস এটুকুই। 27। চিরকুটটাতে চোখ বোলানো মাত্রই তীব্র এক অভিমান জেকে বসল হৃদের ভেতর। বৃষ্টিতে ভিজে কাগজের মতো ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে তখন আষাঢ়ে আধার। চোখের কোটর চিকচিক করছে প্রত্যাখ্যান নামক সূক্ষ্ম এক অপমানে। ঝাপসা চোখে রুমালটাকে আরও একবার দেখল হৃদ। অতঃপর বেদনারুদ্ধ স্বরে বলে উঠল, আপনার এতই তাড়া যে নিজের নামটা অবধি লিখে যেতে পারেননি? আর না তো একটাবার চেষ্টা করেছেন আমার নাম জানার? তাহলে কন্ট্যাক্ট নাম্বার কেন লিখে দিয়ে গেলেন? দায়মুক্ত হওয়ার জন্য?
কিন্তু আমি তো অতটা উদার নই মিস্টার মিস্ট্রি। কোনো দিনও দায়মুক্ত করব না আমি আপনাকে। আপনার আর আমার ক্ষণিকের সাক্ষাৎ এখানেই সমাপ্ত। আলবেদা। বলেই অন্ধকারের মাঝে নাম্বার লেখা রুমালটাকে ছুঁড়ে ফেলল অদৃশ্য এক পাহাড়ের ঢালে। মিলানো, ইতালি। প্রায় সপ্তাহখানেক পরে ইয়াশ আজ মিলানোতে ফিরেছে। যেহেতু প্রিসিলা রোহানের সঙ্গে আগেই ফিরে এসেছে, তাই একাই ফিরেছে সে। ইয়াশ যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে নিজের ব্ল্যাক ল্যাম্বরগিনি নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছে, তখন খুব সকাল। মাথার ওপর বিস্তৃত আকাশটা অলৌকিক নীল। সূর্য এখনও তেজ ঝরায়নি। এক ঈষদুষ্ণ কাঁচপোকা সোনাবরণ রোদ্দুরে ছেয়ে আছে চারপাশ। রাস্তার ধারের মেপেল গাছের পাতায় পাতায় খেলছে ভোরের নরম বাতাস। স্নিগ্ধ সেই বাতাস কেটে কেটে রূপরাঙা তকতকে রাস্তা ধরে শূঁ শূঁ করে এগিয়ে চলেছে ব্ল্যাক ল্যাম্বরগিনিটা। এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতে চোখের মাঝে বড়সড় একটা চৌকো রোদ চশমা চড়ালো ইয়াশ। তারপর আস্তে করে সরিয়ে দিল ট্রান্সপ্যারেন্ট ছাদটা। অনেকদিন পরে যানজটমুক্ত রাস্তায় ড্রাইভ করতে বেশ ভালো লাগছিল তার। গত বেশ কিছুদিন ধরে বুকের মাঝে চলতে থাকা উত্তাল ঝোড়ো হাওয়াটাও শিথিল হয়েছে খানিক। মুখে স্বীকার না করলেও প্রিসিলাকে মন থেকে মুছে ফেলার চেষ্টাতে এখনও সফল হতে পারেনি ইয়াশ। বারবার শুধুই সোনালি চুলের ছলনাময়ী মেয়েটা ঘুরঘুর করতে থাকে চোখের তারায়। ইয়াশ বিরক্ত হয়, মাঝে মধ্যে বকাঝকাও করে খুব। তারপর আবারও হতাশ দীর্ঘশ্বাস ছেড়ে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওই মেয়েটাকেই নিয়েই ভাবতে থাকে সারাক্ষণ। এই যেমন এখনও ভাবছে। ভাবনার মাঝেই হঠাৎ মেসেঞ্জারের টুংটাং আভাজে সংবিত ফিরে পেল ইয়াশ। পাশের সিটে খুব অবহেলায় পড়ে আছে মোবাইলটা। ততোধিক দায়সারা হাতেই সেটাকে তুলে এনে মেসেজ চেক করল ছেলেটা। অপরিচিত নাম্বার, তবে প্রোফাইল অপশনে নিভানের হাস্যোজ্জ্বল চেহারাটা ভাসছে। সেটা দেখা মাত্রই চোখে মুখে মেঘ থমথমে আধার খেলে গেল ইয়াশের। দাঁতে দাঁত পিষে আওড়াল, দিস অ্যাসহোল। বিরক্ত হয়ে ফোনটা ফেলেই দিচ্ছিল প্রায়। তারপর আবারও কি ভেবে যেন মত বদলাল। নোটিফিকেশন বার থেকে বেরিয়ে সরাসরি মেসেজ অপশনে ঢুকল। প্রোফাইলটা খুলে ধরতেই চোখের সামনে ভেসে উঠল পেন্সিলে আঁকা অসম্পূর্ণ একটি স্কেচ। ইয়াশের কপাল কুঁচকে গেল। এটা কেন পাঠিয়েছে নিবান? তারপর আরেকটু ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝল স্কেচে আঁকা ব্যক্তিটি আসলে সে নিজেই। পৌরুষে আবিষ্ট মুখ, তীক্ষ্ণ চাহনি, ঠোঁটের নিচে তিল, এমনকি লিপ পিয়ার্সিং দুটোও যোগ করা হয়েছে এখানে। আর্টিস্ট ব্যক্তিটি যে ইয়াশকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু কে তৈরি করেছে এত ভালো পোর্ট্রেট? কার হাতের জাদু এটা? মনের মাঝে প্রশ্নটা উকি দিতেই পরপর আরও কয়েকটা মেসেজ আসলো ফোনে। তাতে লেখা, সেদিন প্রিসিলাকে আমার ছবি আঁকতে বলেছিলাম, দেন শি স্কেচড ইট। ডু ইউ থিঙ্ক দিস লুকস লাইক মি? থমকে গেল ইয়াশ। কুঁচকে থাকা কপালটা সরল হয়ে উঠল এক নিমেষে। প্রিসি? অতঃপর দুঠোটা ফাঁক দিয়ে অদ্ভুতভাবেই ছিটকে বেরিয়ে এলো নামটা। পরমুহূর্তেই আবারও মেসেজ পাঠালো নিভান, আই থিঙ্ক শি ইজ ইন লাভ উইথ দিস ম্যান, দ্যাটস ওয়াই শি স্কেচড ইট। শেষ মেসেজটা কোনো মতে সিন করে মোবাইলটা আবারও আগের জায়গায় রেখে দিল ইয়াশ। অতঃপর ঝড়ের বেগে স্টিয়ারিং ঘুরিয়ে টার্ন নিল মাঝ রাস্তায়। পরবর্তী পদক্ষেপগুলো ছিল তার বেপরোয়া উদ্ভ্রান্তের মতো। ট্রাফিক পুলিশের তোয়াক্কা না করে স্পিডোমিটারে ১০০-র ওপর গতি তুলে ফেলল ইয়াশ। ল্যাম্বরগিনির অস্বাভাবিক গতিবিধি দেখে আশেপাশের সকলের যেন চোখ ধাঁধিয়ে গেল। ডিউটি অফিসার আজকেও সিসিটিভি ফুটেজ দেখে দাঁত খিঁচিয়ে উঠলেন। ডেস্কের ওপর সজোরে এক চাপড় মেরে বিরক্তির স্বরে বলে উঠলেন, ফাক, ইটস ইয়াশ, ইউ ওয়ান আগেন। চোখের পলকে পেরিয়ে গেল কিলোর পর কিলো। আশেপাশে শয়ে শয়ে চলন্ত গাড়িকে টপাটপ পেছনে ফেলে মাত্র কয়েক মিনিটের মাথায় সোকেক্স ম্যানারের সামনে এসে থামল ল্যাম্বরগিনিটা। ইয়াশ জানে ওর পেছনে পুলিশ ধাওয়া করছে, হয়তো চলেও আসবে কয়েক মিনিটের মধ্যে। তাই গাড়ি থেকে নেমে সিটের ওপর একটা ডলারের বান্ডেল ছুঁড়ে মারল সে। অতঃপর ছোট্ট একটা স্টিকি নোট লিখে সেটা লাগিয়ে দিয়ে গেল গাড়ির ওপর, টেক ইট অ্যাজ আ ফাইন অ্যান্ড সরি ফর মাই মিস্টেক। সদর দরজা ঠেলে হলরুমে পা রাখতেই চিরচরিত ওয়াইল্ড ল্যাভেন্ডারের স্নিগ্ধ সুগন্ধটা বিমোহিত করল ইয়াশকে। এই সুগন্ধিটা ইয়াশের জন্য বরাবরই স্ট্রেস রিমুভাল হিসেবে কাজ করে। যতবারই বাড়িতে ঢোকে ততবারই মায়ের আঁচলের মতো একটা কাছাকাছি অনুভব সর্বদা আবিষ্ট করে রাখে ওকে। আজকেও তার ব্যতিক্রম নয়। তবে আজকের ইয়াশ ইউভান একেবারে অন্যরকম এক সত্তা নিয়ে ঢুকল বাড়িতে। ভেতরে গিয়ে দোতলায় যাওয়ার আর তর সইল না। হলরুম থেকেই গলা চিরে ডাকতে আরম্ভ করল প্রিসিলাকে, প্রিসি, এই প্রিসি।
ডাকতে ডাকতে সিঁড়ি ভেঙে উপরে উঠতেই যাচ্ছিল, তক্ষুনি পাশ থেকে ভেসে এলো এক রাশভারী ভরাট কণ্ঠস্বর। প্রিসি নেই। বজ্রা হাতের ন্যায় পাশ ঘুরল ইয়াশ। দেখল তুষার বসে আছে কাউচের ওপর। একেবারে স্যুটেড বুটেড হয়ে ফর্মাল লুক নিয়ে বসে আছে সে। হাতে ভাঁজ উল্টানো নিউজ পেপার, সম্ভবত রোহানের জন্য অপেক্ষা করছে। রোহান এলেই হয়তো অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে সে। আপাতত তুষারের উদ্দেশ্য নিয়ে কোনোরূপ মাথা ব্যথা নেই ইয়াশের। ওর মস্তিষ্কে বিঁধিল একটাই বাক্য, প্রিসি নেই। নেই মানে? কোথায় প্রিসি? এবারে আস্তে ধীরে পেপারটাকে সাইডে সরিয়ে রেখে কাউচ থেকে উঠে এলো তুষার। পকেটে দুহাত গুজে ইয়াশের সামনে শটান দাঁড়িয়ে বলল, প্রিসি নেই মানে নেই, আর থাকলে ওর ধারে কাছেও আর তোমাকে যেতে দিচ্ছি না আমি। তুষারের কথা শুনে ইয়াশের শিথিল মস্তিষ্কটা অকস্মাৎ চড়াত করে উঠল। এটাই বোধহয় প্রথমবার তুষার কোনো কিছু নিয়ে মুখের ওপর না করেছে ইয়াশকে। তাই তো অবিশ্বাস্য গলায় প্রশ্ন ছুড়ল, আর ইউ ইনসেন পাপা? নো, অ্যাম নট। প্রিসি ইজ মাই লিগেল ওয়াইফ। তুমি বলা আর না বলায় কিচ্ছু আসে যায় না। খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে তুমি। তুষার যে খুব সিরিয়াস হয়ে কথাগুলো বলছে তা এবার অবশেষে বুঝল ইয়াশ। এতক্ষণ নির্লিপ্ত কথাগুলো বললেও এবার তার মাঝেও একটা লড়াইয়ের স্পৃহা চলে এলো তার মধ্যে। জিদি গলায় বলল, জীবনটাকে ছেলে খেলা পেয়েছ মনে হচ্ছে। যখন ইচ্ছে হবে বিয়ে দিয়ে দেবে, আবার যখন ইচ্ছা হয় ডিভোর্সও করিয়ে ফেলবে। প্রিসি আর আমি নিশ্চয়ই তোমার গেমিং টয় নই পাপা। ইয়াশের কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি ফেরত দিল তুষার। নির্জীব আশাহত হয়ে বলল, মানুষ কাকে সবচেয়ে মূল্যবান জিনিসটা উপহার দেয় জানো তো? নিজের আত্মার কাছের মানুষটাকে। তুমি আমার সেই আত্মার কাছের মানুষটি ইয়াশ। তোমাকে আমি স্নেহ করি না জানি না, তবে তোমার মতো করে আমার জীবনে এতটা আগলে আমি কাউকে রাখিনি, নেভার এভার। এমনকি তোমার মাম্মিকেও না। তুমি আমার রক্ত ইয়াশ, সেই রক্ত যার জন্য আমি পরিত্যক্ত এক রেল লাইনের সাথে শুয়ে হাউমাউ কেঁদেছিলাম। তুমি সেই রক্ত যার জন্য আজও রাশিয়ার মাটিতে পা রাখলে সমস্ত শরীর থরথর করে কেঁপে ওঠে, রক্তাক্ত হয়ে যায় বুকের পাজোড়া। তুমি তারই অংশ যার জন্য আজও আমি নাম পরিচয় না পাল্টে ব্রাটভাইয়ের তুষার জাওয়াদ হয়ে বেঁচে আছি। সেই তোমাকে নিজের করে রাখার জন্য আমার আপ্রাণ প্রচেষ্টা। আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা তোমাকে উপহার দেওয়া এই প্রচেষ্টারই একটি অংশ। ভেবেছিলাম প্রিসিলা তোমার জীবনে থাকলে তুমি অন্তত এই আত্মিক বন্ধনটুকু ছিন্ন করতে পারবে না কখনো, কারণ আমি জানি তুমি চলে গেলে আমি আবার হোঁচট খাব, ঠিক আজ থেকে 2 যুগ আগের মতোই। কিন্তু আমি ভুল ছিলাম, আমার সিদ্ধান্ত ভুল ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছ, ফর দ্য ফার্স্ট টাইম তুষার জাওয়াদ ওয়াজ রং। তুমি আমার দেওয়া উপহারটিকে অবজ্ঞা করেছ ইয়াশ, অতি তুচ্ছ জিনিসের মতোই মাটি ছুঁড়ে ফেলেছ। কিন্তু ওটা তো একটা ফুল, ও শুধু যত্নে আর আদরেই শোভা পায়, অবহেলায় নয়। তাই খুব বেশি দেরি হওয়ার আগেই আমি আমার ফুলটিকে তোমার কাছ থেকে ফিরিয়ে নিলাম। আর কখনো সে বিরক্ত করবে না তোমাকে। সম্পর্কের শেষ দায়টুকু আমি খুব শীঘ্রই চুকিয়ে দেব। এখন থেকে তুমি আগের মতোই মুক্ত। নাও ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল তুষার। ইয়াশ ততক্ষণে প্রস্তরিত হয়ে দাঁড়িয়েছিল চুপচাপ। তার মুখে বুলি নেই, কেবল চোখের তারায় জলজল করছে অতি সূক্ষ্ম অপরাধবোধ। তখনই পেয়ের বাক্য ছুড়ল তুষার, এরপর অবশ্যই আমি আমার অতি মূল্যবান ফুলকে এমন জায়গায় হস্তান্তর করব যেখানে তার জন্য যথাযথ মূল্যায়ন এবং ভালোবাসা থাকবে। এতক্ষণ ধরে তুষারের বলা কথাগুলো শুনে ইয়াশের মাঝে যে তীব্র অপরাধবোধ জেঁকে বসেছিল তা এবার এক নিমেষে ক্রোধে রূপান্তরিত হল। তুষার তো জানে না তার অতীব মূল্যবান ফুলটি ইয়াশের কাছে তার চেয়েও বেশি মহামূল্যবান। প্রিসিলার ধারে কাছে মোটেই সহ্য করতে পারে না সে অন্য কাউকে। সেখানে তুষারের মুখে এহেন কথা শুনে মাথায় খুন চেপে বসল ইয়াশের। ধারালো দৃষ্টিতে তাকালো সে পাপার দিকে, দাঁতে দাঁত পিষে বলল, চ্যালেঞ্জ করছো? যদি চ্যালেঞ্জ ভেবে নিয়ে থাকো তবে তাই করছি, বলেই পৈশাচিক ভঙ্গিতে ছোট বাঁকালো তুষার। বিপরীতে ওর মুখের ওপর খানিকটা ঝুঁকে এলো ইয়াশ, চোখে চোখ রেখে চোয়ালের পেশি শক্ত করে হিস হিসি আওড়ালো, আমি বেঁচে থাকতে আমার স্ত্রীকে কে অন্যত্র হস্তান্তর করে তার বুকের পাটা কত বড় সেটা আমিও দেখব। সেদিনের পর প্রায় 15 দিন আর কোনো খোঁজ ছিল না ইয়াশের। কোথায় যেন হারিয়ে গেছিল ছেলেটা। না কোনো ফোন কল, না কোনো টেক্সট কিংবা অন্য কোনো মাধ্যম, কোনোভাবেই আর প্রিসিলার সঙ্গে যোগাযোগ করেনি ইয়াশ। 28 তারপর এলো সেই বৃষ্টিস্নাত প্রহেলিকার রাত, যেদিন প্রথমবারের মতো উজ্জীবিত এক শিহরণ বুকে নিয়ে প্রেয়সীকে আলিঙ্গন করেছিল ইয়াশ। অনেকটা অদ্ভুতভাবেই ভাসিয়ে নিয়ে গিয়েছিল প্রণয় নামক অনুভবের জলোচ্ছ্বাসে।
সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল খুব। কলেজ থেকে ফিরে ক্লান্ত প্রিসিলা এদিক ওদিক তাকায়নি আর। বাইরের জামাকাপড় ছেড়ে একটা পাতলা নরম ট্যাঙ্ক টপ গায়ে জড়িয়ে শরীর ছেড়ে দিয়েছিল বিছানায়। ক্লান্ত শরীর, পাট করা নরম বিছানা আর বাইরের অবিরাম বৃষ্টির ছন্দে ঘুমে কাদা হয়ে গিয়েছিল এক নিমেষে। তারপর আর হুঁশ ছিল না। মাঝরাতে হঠাৎ প্রকাণ্ড এক বজ্রপাতের শব্দে তন্দ্রা কেটে গিয়েছিল প্রিসিলার। নিভু নিভু দৃষ্টি খুলে চারিদিকটা খেয়াল করে আবারও ঘুমিয়ে পড়ল সে। ঘুমের মাঝেই অনুভব করল এক প্রশস্ত নিরাবরণ শরীর গা ঘেঁষে শুয়ে আছে ওর। প্রশস্ত সেই শরীরের উষ্ণতায় অজানা এক শিহরণ বয়ে গেল সর্বাঙ্গে। নড়ি চড়ে উঠল প্রিসিলা। তখনই টের পেল লোকটার শীতল রুক্ষ হাতখানি ওর নির্মেদ বাঁকানো কোমর ছাপিয়ে কোমল তুলতুলে উদরে গিয়ে ঠেকেছে। আঙুলগুলো দেবে গিয়েছে নমনীয় ত্বকে। ঘটনার আকস্মিকতায় জমে বরফের মতো শক্ত হয়ে গেল প্রিসিলার শরীর। ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে ওর, সেই সাথে কাঁপছে ঘন পাপড়িতে ঢাকা চোখের পাতাও। প্রিসিলাকে হঠাৎ এভাবে জমে যেতে দেখে লোকটা আরও শক্ত করে পেঁচিয়ে ধরল ওকে। আচানক হ্যাচকা টান মেরে ছোট্ট তুলতুলে শরীরটা এনে ফেলল নিজের ইস্পাত কঠিন বুকের ওপর। এতক্ষণে তন্দ্রাভাব পুরোপুরি ছুটে গেল প্রিসিলার। সংবিত ফিরে পেতেই লোকটার বুকের মধ্যে থেকে সরে আসার পায়তারায় ধরফর করে উঠল মেয়েটা। আগন্তুক ততোধিক শক্তি দিয়ে দূরত্ব ঘুচালো দুজনার। পেছন দিক থেকেই ছোট্ট শরীরটাকে বুকের কাছে টেনে নিয়ে অতর্কিতে মুখ ডুবিয়ে দিল প্রেয়সীর কমনীয় গ্রীবায়। শরীরের এতটা কাছাকাছি পুরুষালী তপ্তশ্বাসে শিউরে উঠল প্রিসিলা। অনুভব করল পিয়ার্সড ঠোঁটের কোণে আবদ্ধ প্ল্যাটিনামের একজোড়া শীতল গোলাকার রিং ক্রমাগত ঘুরপাক খাচ্ছে তার গলার খাঁজে। এবার আর মানুষটাকে চিনতে অসুবিধে হলো না প্রিসিলার। সহসাই ছিটকে দূরে সরে যেতে চাইল সে, কিন্তু ওই শক্ত হাতের বাঁধন থেকে মন চাইলেই ছাড়া পাবে সাধ্যকার। প্রিসিলাও পেল না। অগত্য অস্বস্তিতে জড়সড় হয়ে পড়ে রইল ছেলেটার বুকের কাছে। ঠিক সেই সময় প্রিসিলাকে অনুভূতির অতল সমুদ্রে ভাসিয়ে দিয়ে আচানক ওর জামার ফাঁক গলে ভেতরে প্রবেশ করল আগন্তুকের অবাধ্য হাত। অতর্কিতে ধরফরিয়ে উঠল প্রিসিলা। সীমা লঙ্ঘন হওয়ার আগেই খপ করে চেপে ধরে প্রতিহত করল সেই হাত। অতঃপর অরষ্ট স্বরে ডেকে উঠল, ইয়াস! কেমন অদ্ভুতভাবে ডেকে উঠল মেয়েটা। এমন গভীরতার সাথে বুকের ভেতর থেকে কেউ কোনোদিন ডাকেনি বোধহয় ইয়াসকে। সেই ডাকে সাড়া না দিয়ে পারল না ইয়াস। বুকের ভেতর থেকে চট করেই বেরিয়ে এলো প্রত্যুত্তর, ইয়েস বেবস। জীবনে প্রথমবার প্রিসিলাকে এতটা আদরে সম্বোধন করল ইয়াস। যা শোনা মাত্রই এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার বুক। ভেতর ভেতর অজানা এক প্রশান্তি খেলে গেল। মুখ ফুটে শব্দ বেরোল না কোনো। ইয়াস আবারও ওর গলার খাঁজে মুখ ডুবিয়ে নাক ঘষতে নিলে দু হাতে ঠেলে ওকে দূরে সরালো প্রিসিলা। অনুনয়ের স্বরে বলল, ইয়াস প্লিজ। কি হয়েছে? ইয়াসের কণ্ঠটা আচ্ছন্নর মতো শোনাল। ফলস্বরূপ আরও বেশি গুটিয়ে গেল প্রিসিলা। কোনো মতে ঠোঁট নাড়িয়ে জবাব দিল, পাপা আমাদের ডিভোর্স ফাইল রেডি করছে। প্রিসিলার কথায় ইয়াসের মাঝে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না। নির্বিকারে সে মুখ ডোবালো মেয়েটার খোলা চুলের ভাঁজে। লম্বা শ্বাস টেনে মুখ দাবানো অবস্থাতেই অস্পষ্ট স্বরে জবাব দিল, পাপাকে নিষেধ কর। আমার কথা শুনবে বলে তোমার মনে হয়? পাপার জিদ সম্বন্ধে জানো না তুমি? তুই আমাকে ছাড়া বাঁচতে পারবি কিনা সেটা আগে বল। এবারে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল প্রিসিলা। মনের সঙ্গে বাকবিতণ্ডায় পেরে উঠল না কিছুতেই। বেহায়া মনটা বারবার সেই ইয়াসের জন্যই উচাটন হয়, অথচ মস্তিষ্ক বলে এই ছেলেটাকে বিশ্বাস করতে নেই। অহংকারী ছেলেটা আজ নিজে এসে আত্মসমর্পণ করছে, কি করে ফেরাবে তাকেও? ভাবনার অতলে নিমেষেই তলিয়ে গেল মেয়েটা। দ্বিধাদ্বন্দ্বের জাতাকলে পিষ্ট হল অনুভূতি। দুজনকেই ঘিরে ধরল অসহনীয় এক নৈঃশব্দ। অতঃপর সেই নৈঃশব্দের মৌনতা ভেঙে আচানক কথা বলে উঠল ইয়াস। একই ভঙ্গিতে শুয়ে থেকে প্রিসিলার জাফরানি কপলে আলতো করে নাক ঘষে দিয়ে আচ্ছন্নর মতো আওড়ালো, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আই কান্ট ইভেন ফাকিং সারভাইভ। তুমি এখানে কিভাবে এসেছো ইয়াস? দরজা তো লাগানো। ইয়াসের মুখ থেকে নিঃসৃত হওয়া ওই গভীর স্বীকারোক্তিটুকু শুনেছি কি শোনেনি তার আগেই আচানক ঘুরে তাকিয়ে প্রশ্নটা করল প্রিসিলা। এতক্ষণ ইয়াসের পাগল করা স্পর্শে কেমন যেন গুলিয়ে যাচ্ছিল সব। নারী দেহের সুপ্ত অনুভূতিরা মাথাচাড়া দিতেই খেই হারিয়েছিল প্রিসিলা।
তিক্ত বাস্তবতা ভুলে পাগলপাড়া হতে চাইছিল মন, কিন্তু মস্তিষ্ক যতক্ষণে সজাগ হলো ততক্ষণে প্রিসিলা ইয়াসের কবজায়। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে এখানে এভাবে এক বিছানায় কি করে চলে এলো ছেলেটা? টনক নড়তেই প্রশ্ন ছুড়ল প্রিসিলা। ইয়াসের মাঝে হেলদোল হলো না কোনোরূপ। সে নির্বিকারে জবাব দিল, কেন এসেছি, কিভাবে এসেছি, কোথা থেকে এসেছি, এসব প্রশ্ন করবি না কখনো। ওয়েন আই কাডল ইউ ইন বেড, জাস্ট কাডল মি ব্যাক। বলেই আরেকটু গভীরভাবে আলিঙ্গন করতে চাইল প্রিসিলাকে, কিন্তু তার আগেই ওর বুকের উপর 2 হাত রেখে ঠেলে সরালো প্রিসিলা। জোরে জোরে শ্বাস ফেলে বলল, এটা ঠিক নয় ইয়াস, উই আর নট দ্যাট কাইন্ড অফ কাপল। দেন হোয়াট কাইন্ড অফ কাপল আর উই? মাথার ওপর দিয়ে মেয়েটার 2 হাত কবজিবন্দি করে চোখে চোখ রেখে প্রশ্নটা করল ইয়াস। ওর ওই মাদকাবিষ্ট চোখে এক দণ্ড চেয়ে থাকতে পারল না প্রিসিলা। বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে তার, ঢিপ ঢিপ করছে হৃদয়। ইয়াস স্পষ্ট দেখতে পাচ্ছে রমণের ধনুকের মতো বাঁকানো বুকের ওঠানামা। ইয়াসের সেই তীক্ষ্ণ লক্ষ্য ভেদ করে আবারও নড়ে চড়ে উঠল প্রিসিলা, ভয়ার্থ কণ্ঠে আওড়ালো, কি শুরু করলে তুমি? এখনো তো কিছুই করিনি, পাপা কিন্তু রেগে আছে অনেক, তোমাকে এই মুহূর্তে এভাবে দেখে ফেললে। হুস। বাক্য সম্পন্ন করতে পারল না প্রিসিলা। তার আগেই ঠোঁটের ওপর আঙুল দাবিয়ে নিঃশব্দে থামিয়ে দিল ইয়াসকে। হিস হিসিয়ে আওড়ালো, কি চাস? এই মুহূর্তে পাপা আর মাম্মা রুমে এসে দেখুক আমরা এসব করছি। কী সব করছি? ভরকে গেল মেয়েটা। জবাবে ইয়াস বলল, তাহলে এত ছটফট করছিস কেন? ঠান্ডা মাথায় আমাকে একটু তোর কাছাকাছি থাকতে দে। ইয়াসের শেষ কথায় প্রিসিলার অন্তর্গহীনে এক চিলতে সুখসুখ হাওয়া বয়ে গেল। সবচেয়ে অপছন্দের মানুষের আশ্রয়স্থল হতে পেরে নিজেকে কেমন পরিপূর্ণ মনে হলো। একইভাবে বুকের ভেতর গেড়ে বসল একটা অজানা ভয়। সেই ভয়ের তীব্রতা নিমেষেই গ্রাস করল প্রিসিলার সকল অনুভব। ঠোঁট ফুঁসকে বেরিয়ে এলো একটা অপ্রত্যাশিত বাক্য, আমার অস্বস্তি লাগছে ইয়াস, প্লিজ ছেড়ে দাও। তৎক্ষণাৎ একটা স্তর অবসানে থমথম করে উঠল ইয়াসের ধারালো মুখ। ছেড়ে দিল সে প্রিসিলাকে। নিঃশব্দে উঠে গিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, সময় দেওয়া হলো, মেক ইট ইজি। অতঃপর শ্মশানের মতো নীরব হয়ে গেল চারপাশ। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই কোথাও। শুনশান সেই নৈশব্দের মাঝেই ভরে থাকা ল্যাম্পশেডের ক্ষীণ আলোয় প্রিসিলা দেখল একটা লম্বা পুরুষালী অবয়ব মাথা অবধি হুডি টেনে দ্রুত পায়ে বারান্দা থেকে বেরিয়ে গেল। প্রিসিলার জন্য রেখে গেল কেবল ফাঁকা এক দীর্ঘ নিঃশ্বাস। পরের দিন সকালে কলেজে আবারও অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল ইয়াসের সঙ্গে। সেদিন ছিল সিনিয়রের সমাবর্তন অনুষ্ঠান। যেহেতু গ্র্যাজুয়েটদের জন্য এই আয়োজন, তাই স্বাভাবিকভাবেই ইয়াস, নিকো, জ্যাকবরা সবাই উপস্থিত ছিল ক্যাম্পাসে। আর ইয়াস এসেছিল বলেই কলে ভদ্রে ক্লাসরুমের পানা বাড়ানো রোজেরও দেখা মিলেছিল সেদিন। খুব বড়সড় একটা গ্র্যাজুয়েশন সেরিমনি। প্রফেসরদের ভাষ্যমতে কলেজের সবচেয়ে মেধাবী, ট্যালেন্টেড এবং পাওয়ারফুল স্টুডেন্টগুলো বের হবে এই ব্যাচ থেকে। চারিদিকে ব্যাপক আয়োজন। সিনিয়ররা যেমন নতুন জীবনে পদার্পণের প্রত্যাশায় উন্মুখ হয়ে আছে, তেমনি ফ্রেশাররা করছে তাদের জন্য এক স্মৃতিমন্দ্রিত বিদায়ের আয়োজন। আজ কলেজে আসার কোনো প্রকার ইচ্ছে ছিল না প্রিসিলার, কিন্তু প্রফেসর রবার্ট খুব কড়াভাবে বলে দিয়েছেন যে ডেকোরেশনের পেইন্টিংগুলো যাতে প্রিসিলা নিজ হাতে করে দিয়ে যায়। অগত্য ইচ্ছে না থাকা সত্ত্বেও হাতে করা ছবিগুলো জমা দিতে আজকে কলেজে আসতেই হলো প্রিসিলাকে। ক্যাম্পাসে পা রাখা মাত্রই কোথা থেকে যেন টিরিং বিরিং করে উড়ে এলো নোভা। এসেই প্রিসিলাকে একটু টিপ্পনি কেটে বলল, হেই মিসেস ইউভান। প্রিসিলা নিঃশব্দে চোখ রাঙালো। এদিক ওদিক চেরা চোখে তাকিয়ে বলল, রোজ শুনলে খবর আছে। রোজের শোনা না শোনা দিয়ে কি যায় আসে? তাছাড়া একদিন না একদিন তো ঠিকই শুনবে। নোভার কথা শুনে তপ্ত শ্বাস ফেলল প্রিসিলা। বিমর্ষ গলায় জবাব দিল, তারপরেও আমি সারনেমে অভ্যস্ত নই নোভা, প্রিসিলার সঙ্গে যাওয়াটাই ঠিক আছে। বিপরীতে নোভা উন্মুখ হয়ে বলল, হাউ অ্যাবাউট প্রিসিলা যাওয়া দিওভান? এবারেও এক চিলটে মৃদু হাসি ফেরত দিল প্রিসিলা। তখনই নোভা লক্ষ্য করল প্রিসিলার গলার ভাঁজে বেশ কিছু কালচে বেগুনি ক্ষত, পরপর অনেকগুলো, যা দেখা মাত্রই অতর্কিতে চেঁচিয়ে উঠল নোভা। এহেন গলাচেরা আওয়াজ শুনে প্রিসিলা সহ ক্যাম্পাসে উপস্থিত সবগুলো প্রাণী অদ্ভুত চোখে তাকালো ওর দিকে। নোভা চারিদিকে লক্ষ্য করে জোরপূর্বক হাসল, অতঃপর প্রিসিলার দিকে ঝুঁকে এসে হিস হিসিয়ে বলল, সারনেম নিতে এত সমস্যা, আর গলায় যে লাভ বাইট নিয়ে ঘুরছ সে বেলা কি? এবারে হতচকিত হলো প্রিসিলা। ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করল, লাভ বাইট? তুমি সকালে আয়না দেখনি? জোরে জোরে মাথা নাড়ালো মেয়েটা, জবাব দিল, তাড়াহুড়োই সময় পাইনি। প্রিসিলার কথা শুনে ওকে ইঙ্গিতপূর্ণ ধাক্কা দিয়ে গদগদ হয়ে নোভা বলল, আমার না ফ্যান্টাসি হচ্ছে খুব। কাল রাতে ইয়াস বুঝি খুব রুড ছিল। ইজ হি টু মাচ ডমিনেন্ট?
নোভার কথা শুনে সত্যি সত্যি মানসপটে ভেসে উঠল কাল রাতের সেই অনাকাঙ্ক্ষিত স্পর্শ কথা। ইয়াসের আদরগুলো আশ্চর্য সুন্দর, উন্মাদিত, তবে দুষ্প্রাপ্য। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।